আমার পরিচয়, আমি হচ্ছে ডক্টর জর্জ বিশ্বাস। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়াই। আমার আর একটা নামে আমি রয়েছি, সেটা হচ্ছে জর্জ ইন্ডিয়া। যে বিডিআরএস বলছে, এই বিডিআরএস এর আগে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এসছে। আজ যে 17টা ইউনিভার্সিটিতে যে রিসার্চ সোসাইটি ঘুরছে এবং রিসার্চ কালচারকে বাংলাদেশে বাড়িয়ে তুলছে, সেটাই ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি থেকেই শুরু হয়েছিল। সেটা পরে বিগার আমব্রেলা বাংলাদেশ রিসার্চ সোসাইটিতে কনভার্ট হয়েছে। সো বিং এ গ্লোবাল অ্যাডভাইজার আমার তরফ থেকে তোমাদের সকল ধাবিয়ানকে এবং সকল বাংলাদেশিকে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন শুভেচ্ছা। ওকে, এখানে দেখো তিনটে আমি ছবি দিয়েছি। একটাতে একটা, প্রথমটাতে একটা মেয়ে একজনকে কোন একটা রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে দিচ্ছে, আর ওইটা হচ্ছে ধাবির ছবি। ওপরেরটা ওই যে ছাতা নিয়ে একটা ছেলে বসে আছে, ওই যে ওটা ধাবির ছবি। তো ইউজুয়ালি সবাই বলে যে রিলেশনশিপে থাকলে মেয়েরাই বেশি রোল প্লে করে, যে রিলেশনশিপটাকে ভালোটা টিকিয়ে রাখার জন্য। এই যে কারা বেশি রোল প্লে করে, তা কাদের বেশি রেসপন্সিবিলিটি থাকে, কারা বেশি দায়িত্ব নেয়, এইটা জানার জন্য আমরা বিভিন্ন লোকের কাছ থেকে ডাটা কালেক্ট করি। ডাটা কালেক্ট করার যে মেথডে করি সেটা মেথোলজি। যে ডাটা কালেক্ট করছি বিভিন্ন সফটওয়্যার সম্বন্ধে, সেটা মেটেরিয়ালস হচ্ছে, তারপরে সেটাকে ইন্টারপ্রেট করার পর দেখা যাচ্ছে যে একটা কনক্লুশন আসছে। ওই যে ইমরান যেটা বললো, একটা সলিউশন করতে যাচ্ছে, ওমেনদের উপর কি ইম্প্যাক্ট পড়ছে, একটা সলিউশন আসছে। সলিউশন আসার পর দেখা যাচ্ছে যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা কোনো একটা জায়গাতে বা গ্লোবালি, যখন গ্লোবালি হয়ে যাচ্ছে ব্যাপারটা, মেজর স্কেলে চলে যাচ্ছে, যখন ছোট হচ্ছে তখন রিজনাল স্কেলে কেস স্টাডি হয়ে যাচ্ছে, তাহলে টপিক হলো যে মেয়েরা বেশি রোল প্লে করে ইন রিলেশনশিপে বা ছেলেরা করে। তো এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা একটা বিভিন্ন কমপ্লিট প্যাকেজের মেথোলজির ফ্লোতে নিয়ে আসলাম, তারপর একটা কনক্লুশন করলাম, দিস ইজ রিসার্চ। ওকে, তো আমরা যে কোনো সাবজেক্টের তার একটা প্রসেস যে থ্রুতে যাব। এবার এই রিসার্চটা তোমাকে কোনো একটা জায়গাতে কোনো একটা ভাবে সেটা ডকুমেন্টেশন করতে হবে। সেই ডকুমেন্টেশনটাকেই আমরা পাবলিকেশন বলছি। পাবলিকেশন অনেক মিডিয়াম আছে, পাবলিকেশন কিভাবে হয়, কি হচ্ছে, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমি সব ডিটেলসে যাবো না, বাট আজকে আমার যে টপিকটা সেই রিলেটেড যখন যেখানে আসবে আমি একটু বলে দেবো। ওকে, তো দেখো ওখানে আর একটা জায়গা দিয়েছি, একটা বেসিক সায়েন্স রিসার্চ আর একটা অ্যাপ্লাইড রিসার্চ বা একটা ফাইন্ডিং করার জন্য। বেসিক সায়েন্সের রিসার্চটাতে হচ্ছে, ধরো রিসার্চটা এখন একটা পার্সেন্টেজ অব্দি চলে গেছে, 80%, 90% বা 20% অব্দি ডেভেলপ হয়ে গেছে। সেখান থেকে একটু ডেভেলপ করাটা, এই যে বেসিক সায়েন্স, এই জায়গাটা মানুষের বেশি বেশি ইন্টারেস্ট নেই। তো মানুষের কি করছে, যে জায়গাটাতে তোমার দেখতে পাচ্ছে যে একটা প্রসেস অ্যাপ্লাই করে একটা সলিউশন দিয়ে দেবো, সেই দিকে বেশি ফোকাস করে ফেলছে। তো রিসার্চের যে বেসিক রিসার্চ করছে। আবার অনেকে রিসার্চ মনে ভাবে যে একটা সলিউশন করছে, যে গুগলে একটা অ্যান্সার দিয়ে দিল, দিয়ে বললো যে এটাই অ্যান্সার, সেরকম মনে। তো অ্যাকচুয়ালি কোয়ালিটি রিসার্চের হওয়ার জন্য, একটা গুড কোয়ালিটি একটা রিসার্চের হওয়ার জন্য যে কোনো লোকের 5টা মিনিমাম ক্রাইটেরিয়া থাকতেই হবে। একটা হচ্ছে কিউরিয়াসিটি, যে ওর ভেতরে জানার ইচ্ছা বা জানানোর ইচ্ছা, জিনিসটার প্রবলেমটা কি, এই জিনিসটাকে, এই ভাবনাটা। তারপরে একটা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, যে ও কিভাবে ডাটাটাকে অ্যানালাইজ করছে, কিভাবে ফরসাইট করছে। তারপরে সেই ফরসাইট করার পর ডিটারমিন করা যে আমাকে আমাকে লিখতে হবে, আমাকে করতে হবে, কারো সাপোর্ট নিতে হলে করতে হবে, মানে আমার কোলাবোরেশন ক্রাইটেরিয়াটা কেমন রয়েছে, আমি লোকেশনে কেমন কমিউনিকেট করি, পেপারগুলো কেমন কমিউনিকেট করি। এই 5টা বেসিক ক্রাইটেরিয়া না থাকলে একটা রিসার্চ ফিল্ডে সাইন করা বা রিসার্চ ফিল্ডে টিকা খুবই ডিফিকাল্ট। এখানে তো দেখো এই এই বাচ্চাটা দীর্ঘ টাইম ধরে তার মা বাবাকে খুঁজে পাচ্ছে না, দিয়ে টুলের ওপর দাঁড়িয়ে এক কিউরিয়াসিটি, দেখো ওদিকে মা বাবা ওইদিকে হয়তো গিয়েছে, এদিক দিয়ে দেখছে, ভাবছে কি করছে, কোথায় গেল। এদিকে একটা অ্যানালাইটিক্যাল ব্যাপার থাকতে হবে, কোলাবোরেশন থাকার জন্য কিছু বেসিক কাজে থাকতে হবে। সেগুলো এগুলো আমি লিখে দিয়েছি, সেগুলো যদি প্রয়োজন পড়ে আমি তোমাদেরকে পিপিটিটা দিয়ে দেবো। হচ্ছে রাইটিং রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট, সেটা তো ওই যে ডিটারমিনেশনটা না, প্রথম তো খুবই টাইম লাগে, পরে আস্তে 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 সেটা তো আরো বেশি হয়ে যায়।
তো এখানে তোমরা যদি ফ্রেন্ড করো, কারোর সাথে ফ্রেন্ড বা ফ্রেন্ডশিপ যাই করো না কেন, সেটার একটা তুমি এন্ড করতে পারবে। মানে একটা ফ্রেন্ড দেবে কোনো একটা সময় সেটা শেষ হয়ে, বা বয়ফ্রেন্ড করলে তার শেষেরও এন্ড আছে, গার্লফ্রেন্ড করলে তার শেষেও এন্ড আছে, বা বেস্ট ফ্রেন্ড করলেও তার শেষে আছে। বাট ম্যানুস্ক্রিপ্টে দের ইজ নো এন্ড। এই যে ম্যানুস্ক্রিপ্ট না, তোমার কোনো দিন পৃথিবীতে রিসার্চ বন্ধ হবে না, কন্টিনিউ চলতে থাকছে, কন্টিনিউ। এর কোনো রিসার্চের কোনো এন্ড নেই, এই কন্টিনিউ চলবে। বা একটা জিনিস অন্য মেথডে করছে, অন্য ইন্টারপ্রিটেশন আসছে, এর কোনো এন্ড নেই। তো একটা পেপার যখন কেউ পাবলিশ করে, জাস্ট আমরা দেখি পেপারটা পাবলিশ করছে, কিন্তু তার পিছনে কতটা রিসার্চ ওয়ার্ক থাকে সেটা কেউ দেখতে পাচ্ছে না। এদিকের ইমেজটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, এখানে আমি আমার একটা রিসার্চ পেপার দিয়েছি, জাস্ট আমার লাস্ট ইয়ারে একটা রিসার্চ পেপার, এবং নভেম্বর মাসে সেটা সম্বন্ধে পেপার আমি কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা জার্নালের যখন ডাউনলোড করবে, আমি তার আগে একবার ক্যামেরার দিকে আসি, আমি একটা মানে বাস্তব একটা বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরবো। যেটা হচ্ছে, তোমরা এখানে রয়েছে প্রায় অলমোস্ট 95 জন, মানে আমাকে বাদ দিয়ে 94। আমার বাংলাদেশে যাওয়া এবং বাংলাদেশের লোকের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস খুব ক্লিয়ার বুঝতে পেরেছি। কিছু একটা লিখলে, কোনো একটা নিউজ পেপারে পাবলিশ করে দিল, কোনো একটা পেইড জার্নাল, আমি পড়াবো আজকে যাব, পাবলিশ করে দিল, এমন হাব ভাব করে, আই এম সরি বাট এটা ফ্যাক্ট বলতেই হবে, বিকজ তোমরা সবাই ইয়াং, পরে বুঝতে পারবে যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি প্রবলেমটা। ভাবে তীর মেরে দিয়েছে, তীর। একটা ভালো রিসার্চ পেপার পাবলিশ করতে গেলে না, লিটারালি চোখের জল পায়ে পড়ে যায়। তোমরা যখন একটা রিসার্চ ম্যাথোলজি একটা কোর্স করছো, মানে দীর্ঘদিন ধরে করছো, শিখছো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে পাবলিকেশন যখন করবো একটা ভালো জার্নালে করবো। আমি অনেককে আমাকে পাঠাই, এটা পাবলিশ করেছি, আমি হয়তো বলি ঠিক আছে ক্যারি অন, পরে হয়তো ঠিক করবে, কিন্তু অনেক বাজে কাজকর্ম করে দেখেছি। ভালো হয়তো কিছু একটা লিখে দিয়েছে, লেখার কোনো প্যাটার্ন নেই, ভালো জার্নালে দেয়নি, এগুলো করবে না। হ্যাঁ, আমি আজকে বলবো কোন জায়গাটাতে করবে, কোন জায়গাটায় করবে না, বা কিভাবে করবে। স্লোলি স্লোলি তোমাদের বলবো, তোমরা আমাকে বলবে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি যতটা পারি অ্যান্সার দেবো, না পারলে তোমাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হয়ে অ্যান্সার দিয়ে দেবো। তো দেখো, এখানে একটা রিসার্চ পেপার যদি আমি এখানে আমার একটা দিয়েছি, আর এখানে একটা একদম রাইট হ্যান্ড সাইডে, লেফট বটম লেফট নিচের দিকে একটা রিসার্চ পেপারের স্ক্রিনশট দিয়েছি। এখানে একটা DOI নাম্বার থাকে, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফাই নাম্বার থাকে, প্রত্যেকটা আর্টিকেলে থাকে। ওপরে যেটা থাকে যে এনার্জি বলে জার্নালটা, ওটার নাম জার্নাল, এখানে কবে পাবলিশ হয়েছে, কোন পেজে রয়েছে, কোন ভলিউম রয়েছে। একটা ভলিউম বের হয়, কোনটা বছরে বার হয় একবার, কোনো কোনো বছরে দুবার তিনবার বার হয়, কোনো কোনো বছরে 2 বছরে একবার বার হয় কোনোটাতে, আর ডিপেন্ড করে জার্নাল টু জার্নাল। এই দিকে এলসেভিয়ার লেখা রয়েছে একটা ডাটাবেস, এটা হচ্ছে পাবলিশিং হাউস, এরা বিগার আমবেলা, এদের আন্ডার এনার্জি রয়েছে, এখানে সবগুলো স্টোর হয়ে যাচ্ছে। তারপর একটা টাইটেল রয়েছে, তারপর টাইটেলে যারা ইনভলভ রয়েছে 1 2 3 4 করে সাজানো হয়। এইভাবে সাজানো হয় যে ধরে নেওয়া হয় যে 1 যে রয়েছে তার রোলটা অনেক বেশি, সেকেন্ডটা একটু কম, থার্ডটা আর একটু কম, ফোর্থটা আর একটু কম, সেটা হচ্ছে অথর। এখানে একটা জিনিস আবার আমি ক্যামেরার দিকে আসি, একটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এই সাজানোটা হয় না, একটা ধরে নেওয়া হয় কার কতটা কন্ট্রিবিউশন রয়েছে, বাট বিভিন্ন জায়গায় যারা বেশি থাকলেও যদি করসপন্ডিং অর্থাৎ থাকে, তাহলে সেম ভ্যালু পায়। এবং আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রেও সেটা সেম অ্যাপ্লিকেবল। তাকে ধরা হয় যে ও যে ফার্স্ট অ্যাপ্লাই করেছে, তাকে ধরে নেওয়া হয় ফার্স্ট অথরাতে, তাকে ধরে নেওয়া হয় সে আইডিয়া ডেভেলপ করেছে, লিখেছে। যে লাস্ট সে ধরে নেওয়া হয় যে করসপন্ডিং অথর আছে,
সে জিনিসটাকে বুঝেছে, কমিউনিকেট করেছে এবং জার্নালে রিভিউকে হ্যান্ডেল করেছে, তাকেও সেম ওয়েটেজ দেওয়া হয়। তো হাউএভার ট্রাই করবে, যারা বাইরে ট্রাই করছো, একটা ফার্স্ট অথর করসপন্ডিং হতে হয় তখন পাবে না, বিকজ যে টিচার আন্ডারে করবে সেই করসপন্ডিং হতে নেবে একটা ফার্স্ট অথর বা একটা সেকেন্ড অথর। যারা বাইরে ট্রাই করছে, যেটা আমাকে সাদিক বলছিল অনেকে বাইরে ট্রাই করছে, ওদের একটা পরে সেশনও আছে, তো তারা এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, ওকে। Yes, sir. Understood. Yes, sir. আমি আমার আরেকটা পেপারের বডি থেকে একটা ক্রপ করেছি আর একদম রেফারেন্স থেকে একটা ক্রপ করেছি। বডিতে ক্রপ করেছি, যেগুলো ব্লু কালার দেখতে পাচ্ছ, তাতে একজনের নাম উইথিন ব্র্যাকেটের ব্লু কালার। তারই যদি এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আর এটা যদি তুমি তার থিন সেকশন করো বা সেটা দেখো ভিতরে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রেফারেন্স। তারপরে যে লম্বা লাইন দিয়ে রয়েছে রাইট হ্যান্ড সাইডের নিচে লেখা, এবং তার উপরে ইমেজ যদি 1 2 3 4 করে দেখো, সরি এটা সাইটেশন, আর 1 2 3 4 করে রেফারেন্স। ক্লিয়ার? Yes, sir. শুধু ফাইমই বলছে, কারণ ফাইম আমাকে চেনে, না বললে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। জি স্যার, বুঝছি। ওকে, এখানে আমি আরেকটা দিয়েছি, এই 8 আর 7, এই 8 নম্বর স্লাইড আর 9 নম্বর স্লাইড যদি কেউ ক্রিটিক্যালি দেখতে পায়, সে রেফারেন্স এবং সাইটেশন সম্বন্ধে বুঝে যাবে। আমি 8 নম্বর স্লাইডে আবার ব্যাক করছি। এখানে একটা লোকের নাম লি, ব্র্যাকেটে 2010, এখানে লি 2010, মানে এই দিকটাতে নাম উইথিন ব্র্যাকেটে ইয়ার, আর যেখানে রেফারেন্স করেছে আমি এটাতে, আচ্ছা ওই পাওয়ার পয়েন্ট মুডে গেলে আমি ওই করতে পারবো না, ফাইন। যদি আমি পাওয়ার পয়েন্ট মুডে আরেকবার শুরুতেই করি, তাহলে আমি ইউজ করতে যাচ্ছে। তো দেখো যেখানে ব্যাক দেখা যাচ্ছে স্যার, সমস্যা হচ্ছে না করেছে, এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যাকে সাইটেশন করবে তাকে রেফারেন্স দেবেই। যাকে সাইটেশন করেছো তাকে রেফারেন্স দেবেই, না হলে ওই তোমার ওই পুরো জিনিসটা নষ্ট হয়ে গেল। তাহলে আমি যাকে যতগুলো সাইটেশন করবো, আইদার তুমি ডিলিট করে দাও, দ্যাট ইজ নো প্রবলেম, বাট সাইটেশন করলে রেফারেন্সে দেবো। এখানে অনেকে সোশ্যাল সায়েন্সের লোক থাকবে, তারা রেফারেন্স না বলে বিব্লোগ্রাফি বলে, অনেকে বলে, দেখবে তোমার অনেকে থিসিসও লেখে। বিব্লোগ্রাফি আর রেফারেন্সের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। বিব্লোগ্রাফিটা কি, তুমি সাইটেশন করোনি কিন্তু ওই বইটা তুমি পড়েছো, তাতে বিব্লোগ্রাফিকে দিয়ে দেয় যে এই বইটা তো আমি পড়ে অনেক নলেজ নিয়েছি। যেহেতু তুমি রিসার্চ ওরিয়েন্টেড রিসার্চ পেপার নিয়ে করছো, তোমার এখানে রেফারেন্স থাকবে, যেটা তুমি সাইটেশন করেছো তারই নিচে থাকবে রেফারেন্স। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? জাভেদ মল্লিক অন হয়ে চলে গেছে, এখন কোথায় গেল? নাভেদ মল্লিক। না, হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তোমাকে পেয়ে গেছি, তুমি আছো। তো সেকেন্ড 9 নম্বর স্লাইডটা ভালো করে দেখো। 9 নম্বর স্লাইডে ব্লু কালারে, যদি 9 নম্বর স্লাইডে ব্লু কালারে যায়, দেখো ব্লু কালারে 8 7 3 6 5, এখানে এট অল লেখা নেই, এখানে খালি লেখা 8 7 6 5 করে লেখা রয়েছে। আর রেফারেন্সে গিয়ে 1 2 3 4 5 6 7 8 করে লেখা রয়েছে। তাহলে টাইপ রেফারেন্স কিভাবে করা যায়? আইদার যার পেপার, যদি একজন হয় অনলি তার নাম, ইয়ার, যদি দুজন হয় তাহলে ধরো আমি আর ফাহিম, তাহলে বিশ্বাস এন্ড মেহেদি এট অল 2024। ধরো আমার আর ফাহিমের 2024 এর দুটো পেপার এসছে, ফার্স্ট এরটা 2024 এর এ, সেকেন্ডটা 2024 এর বি। ধরো 3 জন হয়ে গেছে, মোর দ্যান 2, তাহলে
বিশ্বাস এট অল 2023 বা 24। এই ফ্লোতে আমরা একটা সাইটেশন রেফারেন্স করলাম, সাইটেশন করলাম, তার এগেইনস্টে যে পেপারটা সেটাকে আমরা রেফারেন্স করলাম। অপোজিটটা আমি 9 নম্বর স্লাইডে যে দেখাচ্ছি সেটা তার এট অল ম্যাটল লিখিনি, অনলি ডিরেক্ট 1 2 3 4 করে সাজিয়ে রেখেছে, আর 1 2 3 4 এ কি কি পেপার সেটা বলেছে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. রায়হান Sir, আহমেদ, very good. রেফারেন্সিং এর এবং সাইটেশনের স্ট্যান্ডার্ড উপায়টা আসলে কি? আমি অনেক বই এরকম দেখি যে ওই যে আপনি যেটা বললেন ফাহিম বিশ্বাস এরকম করে ব্র্যাকেট দিয়ে দেয়, পরে হচ্ছে বুলেট পয়েন্টে এরকম নামগুলো লেখা থাকে, আবার এখানে দেখছি হচ্ছে নাম্বারিং করে 1 2 3 4 করে। তো স্ট্যান্ডার্ড উপায় কোনটা? স্ট্যান্ডার্ড উপায় তোমাকে প্রত্যেকটা জার্নালে তুমি যখন পেপার সাবমিট করবে, হজবরল জার্নালে করলে হবে না ভাই, একটা কোয়ালিটি জার্নালে। তারা কি কোয়ালিটি জার্নাল হবে সেগুলো আমি আসবো। এখন 9টা হয়েছে, আমি 78 স্লাইড রেখেছি তোমাদের জন্য, আর প্রত্যেকটা স্লাইড ইনফরমেটিভ। তো হজবরলা জার্নাল বাদ দিয়ে যে তুমি ভালো জার্নালে যাও, ওরা একটা প্যাটার্ন তোমাকে অলরেডি বলে দেয় অ্যাবাউট দ্য জার্নাল, হ্যাঁ, অ্যাবাউট দ্য ফর দ্য অথর। ওরাই বলে দেবে তুমি কি ফরম্যাটে ইউজ করতে হবে, কি করতে হবে, ওদেরকে রেডি করে দিতে হবে। ওরা তোমাকে যদি দেখে রেফারেন্স অগোছালো না, তাহলে ফার্স্ট ইমপ্রেশনটা খুব বাজে হয়ে যায়। ইভেন আমার কাছে এরকম যে পেপারগুলো আসে আমি রিজেক্ট করে দিই, বিকজ আমার খুব লিমিটেড টাইম। ইভেন আমাকে সাদেক প্রায় মোর দেন 2 মান্থ বলার পরে একটা ক্লাস পেয়েছে। তাহলে আমি এত পেপারের মাঝে আমি যে দেখবো গুছানো ছেলে, তাহলে আমি পড়বো, নাহলে আমার পড়বো কেন? পড়া শুরু করলাম, সবকিছু ঠিক আছে, তাহলে একটা ফ্লো থাকে। ফ্লোটা কি এইভাবে ধাপে ধাপে হয়েছে, যেন একটার পর একটা অগুছালো, এটা লাইনটা আগে চলে গেছে, এটা লেখলো একটা পরে এই লাইনে শুনে এর লিঙ্ক খুঁজে পাচ্ছি না। এই ধরনের পেপার হলে এমনিতে বোর লাগে পেপার, ফার্স্ট ভীষণ। তারপরে যদি কোনো ইন্টারেস্টিং না পাওয়া যায়, গল্পের বই মানুষে বেশি পড়ে কেন? গল্পের বই একটা ফ্লো থাকে, তারপরে চুরি করলো, তারপর ডাকাত করলো, আরো কি সব করলো, তার ফ্লোতে থাকে যা 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 করছে। কিন্তু যেটা রিসার্চ পেপার ফ্লো না পায়, কেউ পড়বে না, বিকজ তোমাকে লোকটা চেনে না। সে তোমাকে একটা তোমার কাজ দেখে দেখবে যে না ঠিক আছে। অনেক সময় কাজ খারাপ কিন্তু সুন্দর লিখেছে, ভালো জার্নালে পাবলিশ হয়ে যায়। এই ভালো লেখাটার জন্য রাইট অ্যান্ড রিরাইট, একবার লিখেই ডান না করে আবার একবার দেখে আমি পড়ে নিজে নিজে দেখি। আমি যেমন কি করি, বেসিক্যালি পেপারটা যখন লেখা হয়ে যায় 3 4 দিন রেখে দিই, রেখে দিয়ে পরে আবার শুরু করি। ওই যে ক্রিকেট খেলায় অনেকে বলছে পান্ত মোমেন্টাম ব্রেক করেছে, আবার আগের দিন বলছে যে ওই তোমাদের বাংলাদেশের সঙ্গে ম্যাচ ছিল আফগানিস্তান, কিপার পড়ে গেল, ওদিন আটক করছে। সুতরাং ওটা মাইন্ড গেম, ওগুলা নিয়ে কোনো ব্যাপার না। ঠিক আছে, চলো আমরা পড়াশোনা করি, বিকজ ওয়ার্ল্ড কাপ শেষ। তো এটা একটা পরে আসছি, এটা অলরেডি একবার বলে দিয়েছি। আস্তে আস্তে আমরা 3টে জিনিসই কভার করব এখানে। আমরা টার্নালে আস্তে আস্তে ঢুকছি। তোমরা যারা নেটফ্লিক্স দেখো, তারা একটা এপিসোড দেখার পর আর একটা এপিসোডে চলে যাও, বা যারা গল্পের বই পড়ো, একটা বই শেষ করে আর একটা পাতা শেষ করতে থাকো। আবার অনেকে যারা একটু ক্যাডবেরি খায় আর এক পিস খেয়েই নেই। এই যে কন্টিনিউ চলতে থাকে, এটা হচ্ছে একটা পেপারের একটা নেশা। তুমি একটা পেপার করার পর তোমার ভেতরে নেশা ঢুকে পড়ে। নেশাটা হচ্ছে যে আর একটা পেপার করি, বা আর একটা পেপার দেখি, বা আর একটা পেপার পড়ি। কিন্তু কিছুদিন আগে নেচার একটা পেপার পাবলিশ করেছিল, বলছে যে পেপার এখন অ্যাক্সেস করতে দিচ্ছে না, তার জন্য কিনতে হচ্ছে, এবং যে পেপারটা বলছে তাকেও অ্যাক্সেস করে কিনতে হচ্ছে। তার জন্য একটা জার্নালের দরকার যাকে অ্যাক্সেস করে কিনতে হচ্ছে। তাহলে এখান থেকে ওটা বুঝলাম, একটা ভালো জিনিস বুঝলাম, যে জার্নালের সাবস্ক্রিপশন একটা ওয়ার্ড থাকে, সেটা আমরা আসবো আস্তে আস্তে জার্নালে যখন ডেপে ঢুকবো। এই জার্নালের এই পেপারগুলোকে ডাউনলোড করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা ACI হাব। সেখানে তোমার অনেক জার্নাল খুবই 99% পাওয়া যায়, একটা দুটো পাওয়া যায় না। মেনটা হচ্ছে কিছুদিন আগে তোমার কি সাই অ্যাপটাকে
ইউএস বলছে বন্ধ করে দিতে, ইউকে ইউএস এরা বন্ধ কেন করতে বলছে, মানে ম্যাক্সিমাম জার্নাল গুলো আইদার ইউএস বা ইউকে তে, কিছু কিছু রয়েছে সিঙ্গাপুরে রয়েছে, আদার জায়গা তো রয়েছে, তা ওরা বলছে যে সাইহাবটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা এই যে জার্নালে সাবস্ক্রিপশন নিতে হবে ইনস্টিটিউটের থ্রু দিয়ে বা তোমাকে, তাহলে তাদের প্রচুর ইনকাম হবে। হ্যাঁ, তো সেই জন্য ওরা বলছে বন্ধ করে দিতে। তো এখানে একটা আমি মিম মানে ছিল আমার, সেটা দিয়েছি। তারপরে রিসার্চারদের লাইভে সাইহাব আসলো, সাইহাব আসার পর যেভাবে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরেছিল, সেইভাবে এখানে সাইহাব সায়েন্সকে জড়িয়ে ধরে রেখেছে। আর কিছু না, এখানে শুধু জড়িয়েই ধরেছে। সো সায়েন্টিফিক পাবলিকেশন, এই ক্লাসটা হবে বলে তার আগে আইনস্টাইন একটা কথা বলে গেছিল যে এই ক্লাসটা যেহেতু হবে, তো তার জন্য বলেছে যে সায়েন্টিফিক পাবলিকেশন ওয়াজ নাইদার ইজি নট ফাস্ট, বাট উই হ্যাভ নো প্রিডেটরি জার্নাল। বলেছিল যে এতটা ইজি না, অতটাও ফাস্ট না, এক একটা পেপার পাবলিশ করতে 6 মাস থেকে 2 বছরও লেগে যায়, কিন্তু যেগুলো ফাস্ট হয়ে যাচ্ছে 14-15 দিন, তাহলে কুছ তো কালা হ্যায়, ও क्या কালা হ্যায় দেখা যায়গা। ঠিক আছে, তো দেখা যাক কি কালো আছে, কি কালো আছে দেখো। এখানে একটা আমি দুটো একটা হার্ডলস দিয়েছি আর একজন দিকে দিয়েছি যেটা ম্যাট পেতে দিয়েছে, তাকে ওয়েলকাম করছে যে তুমি চলে এসো। আর একটা হার্ডলস রয়েছে, এই হার্ডলস গুলো না এক একটা পার্ট পেপার পাবলিশ করার জন্য, কখনো পেপার সাবমিট করবে সেই জার্নালের স্কোপের সঙ্গে ম্যাচ করছে না, আমি ওয়ার্ড ইউজ করে একটা স্কোপ পরে আসছে, সেই জার্নাল স্কোপ ম্যাচ করছে না, ফিরিয়ে দিল। স্কোপ ম্যাচ করলো, কোয়ালিটি মিললো না, পাঠিয়ে দিল, বললো আমরা নেব না। তারপরে কি হলো, সেটাকে রিভিউয়ারের কাছে পাঠালো, সেটা দুটো বা তার বেশি রিভিউয়ারকে পাঠালো, প্রি রিভিউ হবে, তাদের কারো কমেন্ট দিল, পছন্দ হলো না, রিজেক্ট করে দিল, এডিটর রিজেক্ট করে দিল কমেন্টের এগেইনস্টে। অনেক প্রবলেমের পর একটা ভালো পেপার পাওয়া যায়। আর এদিকে যে রেড কালারের ম্যাট পাতা আছে, তাতে প্রেডেটরি বলে একটা ওয়ার্ড আছে, প্রেডেটরি, তারা হচ্ছে টাকা দাও আর পেপার পাবলিশ করো, তারা তোমাকে ওয়েলকাম করার জন্য ম্যাট পেতে দিয়েছে, বলে চলে এসো পাবলিশ করো। এই সব জার্নাল নিয়ে আমরা আজকে পড়বো। তো এখানে দেখবে অনেক সময় তোমার, এটা আমারই মেলের একটা স্ক্রিনশট দিয়েছি, জার্নাল থেকে বলেছে আমাকে পেপার সাবমিট করো, অত ক্রেডিট নেওয়ার কিছু নেই, তোমাকেও বোকা পেয়েছে তাই বলেছে। আমাকে একজন টিএসসি তে ছিলাম, একজন বলছে যে আমাকে তো ইউরোপ থেকে অনেক জার্নাল বলে পেপার পাবলিশ করো, তো আমি বললাম দেখি মেল, 2 লাখ টাকা বাংলা টাকা লাগবে, 2 লাখ টাকা। তারপরে যদি ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরে যাও, মোটামুটি কিডনি বিক্রি করে দিতে হবে একটা পাবো, তুমি থাকবে কি না, পেপারটা বেঁচে থাকবে। তো এখানে আমাকে একটা জার্নাল থেকে পাঠিয়েছিল যে পেপার দাও কিছু, তো মেলটা দেখলাম, তোমাদেরকে শেয়ার করি। এদিকে একটা আছে যে যারা ইনভাইটেশন পাচ্ছে, তারা যে নিজেকে অনেক বড় বড় ভাবছে যে আরে ভাই ওইসব বাদ দে, আমাকে ইউরোপের লোকেরাও চেনে, তারা ওই 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 যে লোকটা হাগ করার জন্য দাঁড়িয়েছে না, ওর কাছে যাবে। এটা ভূতের বাবা দিল বর। সো এই যে প্রেডেটরি জার্নাল, এটা একটা গ্লোবাল প্রবলেম হয়ে গেছে, এটা শুধু ডেভেলপিং কান্ট্রি না, এটা একটা গ্লোবাল প্রবলেম হয়ে গেছে। জার্নাল যারা খুলেছে, যারা একটু রিসার্চ শিখে গেছে, তাদের মাথায় এটা ঢুকে গেছে যে মানুষজন পেপারের একটা নেশায় ঢুকছে। পেপারের নেশায় ভুগছে, মায়ের দোয়া প্রেডেটরি জার্নাল, এখানে টাকা দিলেই পাবলিশ করা যায়। তো এই যে প্রবলেমটা না, একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে। সিরিয়াস প্রবলেম হওয়াতে এখানে আমাকে আর একটা মেল পাঠিয়েছিল, এখানে বলছে জমা দাও, এখানে প্রচুর টাকা চেয়েছে। এটা গ্লোবাল প্রবলেম, তো এই গ্লোবাল প্রবলেমটাকে আমরা কিভাবে মিনিমাইজ করব, তার জন্য আমি একটা সেশন নিয়েছিলাম, আগে নিয়েছি এখনো নেই, সেটা হচ্ছে হাউ টু পাবলিশ এ পেপার, হাউ টু রাইট এ গুড পেপার। ফাইম হয়তো ছিল ক্লাসগুলোতে, ফাইম জানে কিছু কিছু,
তো সেরকম সুযোগ হলে তোমাদেরকে আমি এটা নিয়ে একদিন আলোচনা করা যাবে। আপাতত নেক্সট স্লাইডে মুভ করি। এই যে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া, এটা অনেকটা কিন্তু তোমাদের ওই কোটার মতো। ওটাকে কি একটা কোটা বলছিল, খুব ফেসবুকে আসছিল, 55% দিয়েছে রিসেন্টলি বাংলাদেশে টাকা দিয়ে। ওই যে ওই রকম মানে মুখটা বন্ধ করে দেওয়া, নাতিন মেয়ে সব কি সব বলছিল। তো ওই যে টাকা দিয়ে মুখ বন্ধ করে যে ব্যাপারটা না, সেটা হচ্ছে পেডিটরি জার্নাল। তারা কি করে, টাকা দাও, তোমার কাজ খারাপ হলেও অসুবিধা নেই, সল্ট করে দেবো, ঠিক আছে। এই 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 যে ব্যাপারটা না, যে বাইরে থেকে বলে, আমাকে একজন বলছে, আমি নাম বলবো না, ওটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে বলছে সে বয়স হবে কত, 17 থেকে 18 হবে, আবার আরো একটু বাড়িয়ে দাও, 20-22 করে দাও। বলছি 17টা পেপার আছে? ইন্ডিয়াতে 10টা পেপার থাকলে প্রফেসর হওয়া যায়, আর সে একটা 3rd ইয়ারের স্টুডেন্ট, সে 17টা পেপার করেছে। আমি বললাম এত পেপার করেছো, দেখি একটু ব্যাপারটা নিয়ে। তারপরে স্যার দেখার পর আমি আর তার চোখের দিকে তাকাতে পারছি না, বিকজ আমার চোখে তো তখন জল। তো এই যে পেপার কোনটা ভালো কোনটা খারাপ, সেটাকে ভাগ করার জন্য 4টে ভাগে ভাগ করা হয়েছে, Q1, Q2, Q3, Q4। Q1 মানে হচ্ছে কোয়ালিটি 1, Q1টা কোয়ালিটি থেকে নিয়েছে, কোয়ার্টার থেকে নেয়নি। কিন্তু অনেকে ভাবছে কোয়ার্টার, কোয়ালিটি 1, কোয়ালিটি 2, কোয়ালিটি 3, কোয়ালিটি 4। এটা একটা বেস, এটা একটা র্যাঙ্ক দেয় কোন জার্নাল কত, কোন জার্নাল তার কোন জার্নাল কেমন। তো ম্যাক্সিমাম যা ওয়ার্ল্ডের পেপার পাবলিশ হয় সবগুলো যাচ্ছে প্রায় রিসেন্ট ডাটাতে যে 12%। এটা কারা দেয়, Q1, Q2, Q3, সেটা আমার নেক্সট 2-3 স্লাইডে রয়েছে। যে এই Q1, Q2 জার্নালে, Q1 জার্নালে অনেক কম, 12% লোক টোটাল ইন্টিয়ার ওয়ার্ল্ডে পাবলিশ করছে, মাত্র 12%, আর 19% Q2 তে, আর Q4 এ 42। যদি Q1, Q2, Q3 জার্নালের মধ্যে ধরা হয়, পিডিটিভি জার্নাল এখানে হিসাবে আনা হয়নি, সেটা আনা হলে না 1000 একটা হবে, তারাই একা 1000% হয়ে যাবে। তো কিভাবে ব্যবসাটা চলে তোমার একটু ওয়েট করো। তো জার্নালকে দেখার জন্য তাকে একটা নাম দেওয়া হয়, সেটা ISSN। এস থাকা মানে সেটা হচ্ছে জার্নাল, আর ISBN বুক, বিবার বুক, তার একটা বুকের ব্যাপার আছে। তা তার সম্বন্ধে বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা নিয়ে আমাদের বেশি মাতামাতি করার কোনো মানে হয় না। কোথা থেকে দেখবে কোন জার্নালটা, কোন জার্নালের ISSN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার রয়েছে, তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওখানে ISSN IONG, ওখানে যদি তুমি জার্নালের নাম লেখো, ধরো অনেকে তোমাকে বলছে, বিশেষ করে তারাই বলে যারা একটু ফেসবুকে লাইকে পছন্দ করে, যে বললো আমার 15টা পেপার, তুমি ইমপ্রেস হয়ে গেলে, ইমপ্রেস হয়ে যাওয়ার পর সে একটা পোস্ট করতে ফটাস করে 8 মিনিটে 500টা লাইক, তারা একটু বলবে, তাদের তুমি পেপারটা একটু তখন ওই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। যে দেখার পর কিন্তু তাকে আবার লিখবে না যে আমি দেখেছি, দেখে নিয়ে বলবে কনগ্রাচুলেশন এন্ড হিউজ কনগ্রাচুলেশন, না লিখবে মায়ের দোয়া কনগ্রাচুলেশন। হ্যাঁ, তো তাহলে সেরকম বুকেরও ব্যাপার আছে। অনেকে বলে আমি প্রচুর বই ছাপিয়ে দিয়েছি, আমার এই বন্ধু সাদেক, সে দৌড়ের ওপর আছি, বই পাবলিশ করছে, দৌড়ের ওপর আছি। তার এটা কেন বললাম, কেন দৌড়ের ওপর বইটাতে আমাকে লিখেছে, আমার একটা ব্যান্ডিং করে দিলাম, তো সেটা কিন্তু ISBN নাম্বার নেই। ওকে, তো এই ISBN নাম্বার থাকে প্রত্যেকটা বইয়ের, যারা পাবলিশ করে তার জন্য একটা ওয়েবসাইট রয়েছে isbnsearch.org। তোমরা এখানে গেলে বইয়ের ISBN নাম্বার টাইটেল দিলে বুঝতে পারবে যে বইটা ISBN নাম্বার রয়েছে কিনা। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিছু বেসিক ইনফরমেশন জার্নাল সম্বন্ধে, বেসিক ইনফরমেশন জার্নাল সম্বন্ধে, এটাতে আমি টাইম নষ্ট করব না, কারণ কথার মাঝখানে ওটা বলে দেবো। সো যদি কোনো জার্নাল পাবলিশ করা হয় কোনো জার্নালের, তাহলে তার এরকম একটা ফ্রেম থাকে, সেটা হচ্ছে প্রথমে তার অথর দেওয়া হলো, এটা রেফারেন্সের ক্ষেত্রেও
অথর দিয়ে, সেটার ব্র্যাকেটে ইয়ার থাকে, তারপর টাইটেল থাকে, টাইটেল থাকার পর একটা জার্নালের নাম থাকে, জার্নালের নামের পর ব্র্যাকেটে থাকে। এটাকে আমি যদি আবার এতে যাই, এখানে একটা 6/1 মানে 6 ভলিউমের 1 সিরিজের 1 থেকে 21 পাতার মধ্যে রয়েছে ডিওয়াই নাম্বার, মানে এটাতে সার্চ করলে পেপারটা পাওয়া যাবে। এটা যেটা রয়েছে, এটা রয়েছে তারপরে সাল রয়েছে। এই সার্কেলটা একটা ফরম্যাট, এরকম 5টা থেকে 6টা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। কারো সালটা আগে দেয়, কারো সালটা পরে দেয়, কেউ অথরশিপের লাস্ট নেমটা আগে, কেউ অথরের ফার্স্ট নেমটা আগে, কেউ টাইটেলটাকে একটু বাঁকিয়ে দেয়, ইটালিক করে দেয়। এগুলো তোমাকে একটা উপায় হচ্ছে স্কোপ অফ দ্য জার্নালে পড়ে কি বলছে, বা অ্যাবাউট দ্য জার্নালে পড়ার পর, বা ওই জার্নালে তুমি তো ফার্স্ট পাবলিশ করছো না, তোমার মতো অনেকেই পাবলিশ করার চেষ্টা করেছে বা করেছে, যেগুলো অলরেডি পাবলিশ পেপার একটা ডাউনলোড করলে তারা কি ফরম্যাটে সাজিয়েছে পরে। এটাতে আর আমি টাইম নষ্ট করবো না, কারণ ডিওয়াই সম্বন্ধে বুঝে গেছো। তো জার্নালে কি বেসিক ব্যাপার রয়েছে, জার্নালটা হচ্ছে একটা হচ্ছে রিসার্চ জার্নাল বা স্কলার জার্নাল। আর দেখবে কিছু কিছু জায়গায় এরকম টাইম সায়েন্স এরকম একটা, এই যে টাইম, নিউ ইয়র্ক টাইম, এইগুলোতে দেখবে একদম জার্নাল আছে, যেগুলো হচ্ছে পপুলার বা নিউজ ম্যাগাজিন, এগুলোকেও জার্নাল বলে। ফাইম যে সাবজেক্ট করছি সেটাকেও জার্নালিজম বলে। ফাইম তোমার সাবজেক্ট জার্নালিজম তো? ইয়েস স্যার। হ্যাঁ, তো প্রফেশনাল এবং ট্রেড জার্নাল হয় যেগুলো সায়েন্স, এগুলোতে এগুলো নিয়ে আমরা মাথা ব্যথা নেই, আমাদের শুধু স্কলার অ্যান্ড রিসার্চ জার্নাল নিয়ে আমরা একটু দেখব। তো কোন জার্নাল কেমন ভালো সেটা দেখার জন্য জার্নাল সাইটেশন রিপোর্ট বলে একটা রয়েছে, যেটাকে আমরা বলি ইম্প্যাক্ট ফ্যাক্টর। অনেকে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে 2 বছর 3 বছর টাইম লাগে বলে আইএফ, বিকজ অনেক টাইম লাগে ইম্প্যাক্ট ফ্যাক্টর বলতে। ওয়েব অফ সায়েন্স আছে, সেটা এইচ ইন্ডেক্স বার করে। স্কোপাস আছে, তারাও এইচ ইন্ডেক্স মানে কোয়ালিটি, হাই ইন্ডেক্স কি লো ইন্ডেক্স বার করে। এসসিআই মাগো, এই এসসিআই মাগো অ্যান্ড জার্নাল অ্যান্ড কান্ট্রি র্যাঙ্ক, এখান থেকে এস নিয়েছে, এখান থেকে জে নিয়েছে, ও এখান থেকে র্যাঙ্ক নিয়েছে। এইটা হচ্ছে এসজিআর, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই এসজিআরই তোমাদেরকে Q1 Q2 বা Q3 কিনা সেটা সম্বন্ধে তার ইনফরমেশন দেয়। এখানে তার আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তোমরা কই দেখি একবার তোমাদের সাথে ইন্টারাক্ট করে নি। অল ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, এবার আসছে একটা ওয়ার্ড যেটার নাম বলেছে এপিসি, আর্টিকেল প্রসেসিং চার্জ। এটা একটু আমাকে কম্পিউটারের ফেস দেখাতে হবে। আর্টিকেল প্রসেসিং চার্জ হচ্ছে, এখন এমন হয়ে গেছে এবং ডে বাই ডে পাবলিকেশন করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কেমন হয়ে গেছে, একটা তো একদম ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস মানে দুনিয়া গরু ছাগল ভেড়া যে চাইবে ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে যেগুলো কোয়ালিটি জার্নাল তারা কি করেছে, একটা এপিসি চার্জ নিয়েছে, সেটা হচ্ছে হিউজ চার্জ। যদি এটা 6-7 ইম্প্যাক্ট ফ্যাক্টরের এপিসি চার্জ নেয়, বাংলা টাকা মিনিমাম 10 লাখ তো হবেই। 10 লাখ মিনিমাম বলবো না, 10 লাখ হবে। হিউজ টাকা নেয়, মানে একজন যে আমার পেপারটা ফ্রি করে দাও, যেন আমার কেউ সার্চ করলে একটা আমার পেপারটা আগে চলে আসে। বুস্ট করেছে ফেসবুকে, বুস্ট ওই করে না, একটা পোস্ট দেওয়ার পর বুস্ট, যে কতজন বেশি জন দেখো। তো জার্নালকে বুস্ট করার জন্য তার জন্য চার্জ দিয়েছে, সেটাকে বলেছে এপিসি। ওই এপিসি চার্জটা অনেক বেশি হয়। একটা তো পেডেটরি জার্নাল, তারা তো টাকাই নেবে, তাদের কোনো তাদের অপশন নেই। কোয়ালিটি জার্নাল গুলো তারা দুটো অপশন রেখেছে, হাইব্রিড করে রেখেছে। আইদার আমাদের এপিসি দাও, আমরা তোমার পেপারটাকে পুরো ওপেন করে দেবো, দুনিয়ার যারা চাইবে তোমার পেপারটা ডাউনলোড করবে, পড়বে, তোমার ভালো লাগবে। অ্যাকচুয়ালি পেপার যারা পাবলিশ করে তাদের ভালো লাগে যদি কেউ ডাউনলোড করে, পড়ে, সাইটেশন করে।
বলবে আমাদেরকে এপিসি দাও, আমরা তোমার পেপারটা ওপেন করে দেবো, যে কেউ ডাউনলোড করতে পারবে। তার মানে আমরা তোমার পেপারটাকে বুস্ট করব, সামনের দিকে রেখে দেবো, গুগল স্কলারে সার্চ করলে সামনের দিকে থাকবে। সেম জার্নালের আরেকটা অপশন থাকে, সেটা হচ্ছে সাবস্ক্রিপশন। তারা তোমার পেপারটা নেবে, প্রি রিভিউ করবে। প্রি রিভিউ মানে থার্ড পার্সন, 2 or more than লোক পেপারটা রিভিউ করবে। পাবলিশ যখনই করবে, প্রি রিভিউ জার্নাল ছাড়া কোনো পেপার পাবলিশ করবে না। টাইম লাগুক, বারবার রিজেক্ট হোক, একবার লেখো, কিন্তু প্রি রিভিউতে করো। তো ভালো জার্নাল গুলোতে দুটো তোমাদেরকে অপশন দেয়, একটা সাবস্ক্রিপশন, একটা হাইব্রিড। সাবস্ক্রিপশন নিতে গেলে এখানে আমি একটা আর্টিকেল প্রসেসিং চার্জ দিচ্ছি, সেটা হচ্ছে ইউএসডি 3850 এক্সক্লুডিং ট্যাক্স, 18% ট্যাক্স দেয়। হয় না? এটা বাংলাটায় কথা হচ্ছে 3850 টাকা, 5 লাখ টাকার মতো। 5 লাখ টাকা। এবার 18% ট্যাক্স মানে ধরো প্রায় 6 লাখ। Yes, sir. পেপারটা না পাবলিশ করাই, কারণ অত টাকা তো দেওয়া যায় না। তবে অনেকে প্রজেক্ট থেকে দেয়, 20টা অত থাকলে 20 জন একটু ভাগ না করে দেয়, কিন্তু তাও কেন যাব? তার কিভাবে যাব আসছি, কিভাবে যাব? একটা অপশন হচ্ছে তোমার ওপেন অ্যাক্সেসে ফি নিচ্ছে $2000, কিন্তু আমাদের কাছে তো রয়েছে 3 টাকা বা 4 টাকা বা $3, তো আমরা কি করে পাবলিশ করব? দেখা যাক। একটা ডিরেক্ট যাচ্ছে পাবলিশ ইন ওপেন অ্যাক্সেস। ওপেন অ্যাক্সেস মানে কি বললাম? এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ডাউনলোড ইন এনি টাইম। সেটা কি হলো? ওপেন অ্যাক্সেস করে নিল, যে টাকা নিল, এপিসি নেবেই, আর্টিকেল প্রসেসিং চার্জের নাম করে তোমার সঙ্গে ভীষণ টাকা নেবে। তারপরে সেটাকে গোল্ড করবে না রুট করবে, সেটা অনেক ব্যাপার আছে। কেন ওই ফেসবুকের বুস্ট সম্বন্ধে কারো আইডিয়া আছে? ফেসবুকের বা ইনস্টাগ্রামে বুস্ট বা ব্লুটিকের মায়া আছে কারো? ব্লুটিকের মায়া? ড্রিম স্যার, ড্রিম। আমি একবার এডিট করে ব্লুটিক করেছিলাম, দেখছি পরের দিন উঠে গেছে আবার। তো এই যে ব্লুটিকের মায়া থেকে বেরিয়ে আসার জন্য তোমার পোস্ট যদি ভালো হয়, অটোমেটিক্যালি আস্তে 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 রিচ হয়ে যাবে। তো এই যে তোমার যদি আর্টিকেল ভালো হয়, তাহলে জার্নাল রিভিউ করবে এবং বলবে এই জার্নালের জন্য এই পেপারটা ভালো, ভালো রিভিউ করা হয়েছে, পেপারটাকে পাবলিশ করো। তারা অটোমেটিক্যালি করে দেবে। তো এখানে আমি একটা ছক দিয়েছি। প্রথমটা হচ্ছে এপিসি, ইমিডিয়েটলি ওপেন অ্যাক্সেস পাবলিশ ভায়া পাবলিশার, খুব ফাস্ট করে 1 মাসের মধ্যে। ধরো কেউ পিএইচডি সাবমিট করবে, এখানে কিন্তু অনেকে ফেঁসে যায় কি বলতো, যে পিএইচডি সাবমিট করবো, পেপার লাগবে, পেপার নেই, আর্টিকেল প্রসেসিং চার্জ দিলে ওরা তাড়াতাড়ি করে দেবে, তখন ওরা দিয়ে ফেলে, কিন্তু অনেকটা অ্যামাউন্ট। আর একটা হচ্ছে ভালো পেপার লেখো, সেটা রুট হবে, ভালো রিভিউ হবে, ইমিডিয়েটলি হবে, সেটার আবার দুটো ভাগে যাবে, হাইব্রিড হতে পারে বা সাবস্ক্রিপশন হতে পারে। সাবস্ক্রিপশন হলে ধরো ডাউনলোডের পর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তখন সেই জার্নালটা সাবস্ক্রিপশন না থাকলে হবে না। ঠিক আছে? তো অনেকক্ষণ ধরে বললাম, এবার বোর হয়ে গেছে, এবার একটা মিমে চলে যায়, নাহলে তোমরা লস হয়ে যাবে। ব্যাস বললাম যেটা তোমাদেরকে, যে 1001টা জার্নাল আছে, তখন কিন্তু রবীন্দ্রনাথ ওখানে চা খেতে যেত না। হ্যাঁ, সো লেটস সি হাউ পাবলিশ ইন ওপেন অ্যাক্সেস জার্নাল ইন দিস ইয়ার। এত টাকার বিল ধরিয়ে দেবে। ঠিক আছে? এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ না, দুজন মহারাজ রয়েছে, মহারাজের যে বিল নিয়ে যাচ্ছে, আর এদিকে একজন বলছে আমার প্রচুর পেপার আছে, তার যদি ক্লোজ খুলে দেওয়া হয় দেখবে প্রেডেটর এদের জার্নালে পাবলিশ করেছে। তোমাদের এরকম কোনো বন্ধু নেই? তোমাদের এরকম কোনো বন্ধু নেই? আছে স্যার। দেখবে তাকে একবার জিজ্ঞেস, এবার আজকের পর দেখবে সে দেখবে আর বেশি করবে না, কারণ সে অলরেডি বলে ফেলেছে আমার প্রচুর পেপার। সে এখন একটু তোমার ডাউন ফিল করবে। স্যার মিমটা স্ক্রিনশট দিলাম স্যার। আমারটাও দিয়ে দাও, আমাকেও নিয়ে নাও। ঠিক আছে, দাও দাও দাও, তুমি অসুবিধা নেই, আমি পরে দরকার পড়লে আমি তোমাদেরকে আলোচনা করে আরো বেটার বলে দেবো। ঠিক আছে? সো আবার একটু সাবজেক্টে ফিরে আসি।
এটা হচ্ছে সেই এশিয়ার র্যাঙ্কিং। এশিয়ার মানে সায়েন্স মাগো জার্নাল অ্যান্ড কান্ট্রি র্যাঙ্ক। এটা দেখতে পাচ্ছ তোমরা? আমি একটু জি স্যার। এই মাঝখানে দেখো একটা হোয়াইট স্পট আছে, সার্চ বটন আছে এখানে, এখানে একটা সার্চ বটন আছে, ঠিক আছে? এখানে যদি তুমি জার্নাল নাম দাও আর এটাতে এসিআই মাগো ডট ওআরজি মারলে তোমার ওই জার্নাল ডিটেল সম্বন্ধে সব বেরিয়ে আসবে, কোন জার্নালে রয়েছে, কোন জার্নাল রয়েছে, তার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, সে কোন কোয়ালিটির ভেতরে পড়ে, এভরিথিং বলে দেবে। তাহলে এখান থেকেও একবার জাজ করে নেবে যে জার্নালটা কেমন। তোমাকে পাবলিশ করতে বলছে মানে হুটহাট করে যাবে না, ঠিক আছে? তো কোয়ালিটি 1 হতে গেলে তার একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে কোয়ালিটি 1 যদি হয় তাদের একটা ভ্যালু আছে, সেটা ওই ভ্যালুটা বাদ দাও, তোমরা ওটা দেখে পরে তোমাদের যদি যখন বেটার ভাবে এক্সপ্লেন করবো তখন বলবো। পাবলিশিং হাউসের আন্ডারে জার্নালগুলো থাকে। আমাদের অনেক পাবলিশিং হাউস আমরা সম্বন্ধে জানি, যেগুলো এলসিবিআর, স্প্রিঞ্জার, এই নামগুলো তোমরা শুনেছো, তাই না? এদের আন্ডারে জার্নালগুলোর নাম জার্নাল থাকে, এই নামগুলো শুধু, তাছাড়া অনেকগুলো রয়েছে যেগুলো তোমার পাবলিশিং হাউস আছে, ঠিক আছে? এবার আসছে ডিওএআইজি নাম্বার। এটা ডিওএজি, ওপেন অ্যাক্সেস জার্নাল ফাইন্ড করার জন্য। এটা খুব এটা স্ক্রিনশট মারতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা আবার ভালো জার্নাল আছে, পেডেটরি না, তারা এপিসি চার্জ নেয় যে আমরা ওপেন অ্যাক্সেস করে দেবো। যেমন একটা ভালো জার্নাল হচ্ছে জিও সায়েন্স ফ্রন্টিয়ার, 7.6 ইম্প্যাক্ট ফ্যাক্টর। আমি আসছি হোয়াট ইজ ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো তারা কি করে, পুরোটা ওপেন অ্যাক্সেস করে দেয়। এই জার্নালে সার্চ করলে ওই যে পেডেটরি জার্নাল, যেগুলো ফেক জার্নাল, সেগুলো কিন্তু ধরা পড়বে। যদি তাতে এর ভেতর না আসে, তাহলে ওই জার্নালটা তোমার একটা ফেক, একটা কোনো একটা অর্গানাইজেশন চালাচ্ছে একটা গলির ভেতর থেকে, আর তোমরা পাবলিশ করে যাচ্ছ, টাকা দিয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, তারপরে আসছে তোমার জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর। ওয়ার্ডটা শুনেছো? স্যার আপনি শুনিয়েছেন একটু আগে। ইম্প্যাক্ট ফ্যাক্টর সম্বন্ধে কোনো আইডিয়া? এনি আইডিয়া, এনিওয়ান? একটি জার্নালে প্রকাশিত রিসার্চ পেপার গুলো সোসাইটি বা পৃথিবীর উন্নয়নে কতটুকু অবদান রাখছে তার উপর একটা ক্যালকুলেশন করে ইমপ্যাক্ট ফ্যাক্টরটা বের করা হয়, যতটুকু জানা যাচ্ছে। গুড ট্রাই শৈবাল। এনিওয়ান? দেখতে পাচ্ছ তোমরা কি হোস্ট করছো, তার নামকে হাইড করে দিয়েছে নাকি? আবির, আবির আছে তো দেখছি। স্যার আমি হোস্ট হিসেবে যুক্ত আছি। আবির কোথায়? আবির ভাইয়া বোধহয় স্যার আমি যুক্ত রয়েছি, তবে হচ্ছে আমি কিছু কাজ করছি তার পাশাপাশি আর কি। আপনার লেকচার স্যার শুনছি আমি। বেশ, আর কে রয়েছে দেখি, চেনা পরিচয়, কাজীকে দেখলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই ইম্প্যাক্ট ফ্যাক্টর কি। ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে জার্নালটা আজ থেকে শুরু হলো, 1/7/2024 থেকে ওরা পেপার কাউন্ট করা শুরু করে। 2 বছরের মধ্যে যতগুলো পেপার পাবলিশ হলো, ধরো 2 বছরের মধ্যে পাবলিশ হয়েছে 50টা, 2 বছরের মধ্যে ওই জার্নালের এক্সিস্টিং পেপারের কতগুলো সাইটেশন হয়েছে সেটা ধরো 500, 50টা তো ধরো 100, তাহলে নাম্বার অফ টোটাল সাইটেশন ইন 2 ইয়ার বাই নাম্বার অফ টোটাল পাবলিকেশন ইন 2 ইয়ার ডিভাইডেড বাই যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। ওকে, ইম্প্যাক্ট ফ্যাক্টর 1 মানে ভীষণ ভালো। বুঝতে পারবে আস্তে আস্তে যে লাইনে যাচ্ছ, যে রিসার্চ লাইনে। বুঝতে পেরেছ? হুমায়ুন, হুমায়ুন কবির, হুমায়ুন আক্তার, সীমান্ত আছে স্যার। সীমান্ত, সে কই? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ,
তো বলছে এটা অনেক সময় জার্নালে লেখা থাকে 2 ইয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর, অনেক সময় লেখা থাকে 5 ইয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর। তার মানে সেম ক্যালকুলেশনটা 5 ইয়ারের। বুঝতে পেরেছো? বেশ। ওয়াই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর ইম্পর্টেন্ট, এগুলোতে বেশি টাইম না দেওয়াই ভালো। আমি ব্রিফ বলে দিই। জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে বোঝা যায় জার্নালটা কেমন। এই যে অনেকে বোঝা যায় না যে তোমার কি একটা জার্নাল পাবলিশ করতে গেলে যেটা কত ভালো হয়েছে। তোমাদের দেখবে ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে অনেক জার্নালে অ্যাক্সেস রয়েছে, সেই অ্যাক্সেসটা কাদের নেব, কোন জার্নালদের নেব? লাইব্রেরিয়ানদের কাছে হয়। টিচাররা তারা মানে জার্নাল দিয়েই বোঝা যাবে, ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে বেসিক ফান্ডামেন্টাল যে তোমার জার্নালটা কেমন। ওটাতে বেশি টাইম নষ্ট করে লাভ নেই। এখানে একটা স্লাইড দিয়েছি এসজিআর র্যাঙ্কিং। এসজিআর র্যাঙ্কিং এ Q1 Q2 দেখো, এখানে এসজিআর র্যাঙ্কিং এ লেখার পর Q1 Q2 এরকম করে লেখা রয়েছে। এইটার উপর যে Q1 Q2 যে জার্নাল না, এটার একটা দিয়েও জার্নালকে দেখা যায়। এসজিআর র্যাঙ্কিং ভালো হয় যদি জার্নালটা পুরাতন জার্নাল হয়, ধরো 50 বছরের পুরাতন বা 40 বছরের পুরাতন জার্নালের ক্ষেত্রে এসজিআর র্যাঙ্কিং খুব ভালো হয়। ধরো কোনো জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টর 10 কিন্তু এসজিআর এর কোয়ালিটি 2, মানে ওটা খুব একটা কোয়ালিটি না, যা পেপার পাই হু হু করে পাবলিশ করে দেয়। তো এসজিআর র্যাঙ্কিং প্রথমে ইম্প্যাক্ট ফ্যাক্টর আসলো জার্নাল জানার জন্য, তারপরে এসজিআর র্যাঙ্কিং আসলো। সেটা ওয়েবসাইটটা আমি আগের স্লাইডে বলে দিয়েছিলাম কোন ওয়েবসাইটে দেখতে হয়। হ্যাঁ, এখানে যদি আমি একটা জার্নালে দিয়েছি সেটা হচ্ছে এসজিআর র্যাঙ্কিং Q1 Q2 Q3 Q4। হ্যাঁ, এখানে অনগোয়িং এসজিআর র্যাঙ্কিং কি হচ্ছে, কিভাবে চেঞ্জেস হচ্ছে সেটা বলা আছে। ঠিক আছে, এটা নিয়েও টাইম নষ্ট করে লাভ নেই। এখানে আরো কিছু জার্নালের নাম দিয়েছি, তাদের এসজিআর র্যাঙ্কিং কিভাবে চেঞ্জ হচ্ছে। এবং এসজিআর র্যাঙ্কিংটা দেওয়া হয় Q1 Q2 এবং Q3। যদি এদিকে একদম লেফট সাইডে কলমে দেখে কিউ ক্যাটাগরি, সেটা সাবজেক্ট বেসে হয়। ধরো কেউ রিসার্চ করছে মার্কেটিং এর উপর, মার্কেটিংটা বললাম কেন, কে একটা বললো মার্কেটিং ডিপার্টমেন্ট, তো মার্কেটিং বা ধরো জার্নালিজমের উপর, ধরো 5 এর সাবজেক্টে জার্নালিজমের মধ্যে ও কোন কোয়ালিটির মধ্যে পড়ে। কোয়ালিটি তো একটা ক্যাটাগরিতে ভাগ করা হবে, ওভারঅল সবার কোয়ালিটিতে ভাগ করা হয় না। সেটা হচ্ছে ইনফরমেশন সায়েন্স, কিন্তু ভ্যালুটা অনেক কম। তো এইগুলো ডিপেন্ড করে তোমার কোন সাবজেক্টে বেসে করা হচ্ছে। ওকে, জিনিসগুলো প্রচন্ড বোরিং জিনিস, কিন্তু অনেক ইজি করে বলার আমি তোমাদের চেষ্টা করছি। তাহলে পিরিয়ডি জার্নাল সম্বন্ধে বুঝে গেছো, তারা কিন্তু বেশি টাইম নিয়ে লাভ নেই। তাদের একটাই কাজ, তাড়াতাড়ি পাবলিশ করে দেবো, আমাদেরকে টাকা দাও, আমাদেরকে টাকা দাও, পেমেন্ট করো, সোনালী ব্যাংকে যাও, একটা ড্রাফট কাটো, আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, তোমার পাবলিশ হয়ে যাবে। বা সোনালী ব্যাংকে না হলে রূপালী ব্যাংকে গেলেও হবে। এটা তো আর টাইম নষ্ট করবো না, বিকজ অলরেডি 8টার মধ্যে চলে গেছে। চেকলিস্ট ফর আইডেন্টিফাই ফেক জার্নাল, যেটা চেকলিস্ট, এটা স্ক্রিনশট মারতে পারো যে কিভাবে বুঝবো একটা জার্নাল ফেক কিনা। তাহলে আমরা কিছু কিছু অলরেডি জেনে গেছি, এসজিআর র্যাঙ্কিং আছে কিনা, ইম্প্যাক্ট ফ্যাক্টর আছে কিনা, ডিওআই এর একটা ওয়েবসাইটে দেখলাম, তারপরে দেখলাম আইএসএস এর নাম্বার আছে কিনা, আদার্স আরো কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, যে তাড়াতাড়ি পাবলিশ করে দিচ্ছে কিনা। এই যারা তাড়াতাড়ি পাবলিশ করে না, তারা কি বলে জানো, একটা তোমার সাইকোলজিক্যাল মাথায় একটা ইফেক্ট করে, বলে 10 দিনের মধ্যে আমরা নতুন ভলিউম বার করবো, তাড়াতাড়ি পাঠাও। তোমার মনে হবে এই 10 দিনের মধ্যে না দিলে তো বাবা রে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই 10 দিনের মধ্যেই তোমাকে দিতে হবে। তোমাকে এমন করাবে যে 10 দিনের মধ্যে না দিলে তোমার এই পেপারটা আরো 2 বছর দেরি হয়ে যাবে। তোমার মাথাটা ঢুকিয়ে দেবে তোমার পেপারটা এমনি ভালো না। কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরি হচ্ছে পিরিয়ডি জার্নালকে জানার জন্য কিছু কিছু তোমার চেকলিস্ট রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। এগুলো তোমরা তো মোটামুটি সবাই ইংলিশ রিডিং করতে পারলেই হবে। এইগুলো কিছু কঠিন ইংলিশ লিখিনি, কেননা আমি নিজে ইংলিশে কাটা, বিকজ আমি লিখলাম আমি নিজে মানে বুঝতে পারলাম না, সেটা অসম্মান হয় নিজেকে। এটাও পিরিয়ডি জার্নাল সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া রয়েছে। ওরা কি বলে, একবার বলে রিভিউ হয়, একবার বলে রিভিউ হয় না।
তোমাকে এমন একটা কনফিউশনে ফেলে দেবে, আর তারপরে জমা দেওয়ার পর বলে পেমেন্ট না করলে এই পেপার অন্যজনকে পাবলিশ করে দেবো। তোমাদের ওদিকে হয় কি জানি না, আমাদের কিন্তু এদিকে বেশ বেশ হয়। এটাতেই তোমাদের একটু পড়ে নিও। পেপার জার্নাল কিভাবে সংখ্যা বেড়েছে, এটাতে আর আমি টাইম নষ্ট করিনি। হাই টু আইডেন্টিফাই পিটিটরি জার্নাল, তোমাদের সাবজেক্টটা যেহেতু জার্নাল নিয়েছিল, এখান থেকে আরেকটু বলবো। এই ওয়েবসাইটটা তোমরা অনেকে জানো, অনেকে হয়তো জানো না, তাই না? এসসিআই হাব। এসসিআই হাব হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে ধরো কোনো জার্নাল খুঁজে পাচ্ছ না, কোনো জার্নাল যেগুলো সাবস্ক্রিপশন রয়েছে সেগুলো ডাউনলোড করতে দিচ্ছে না, ওপেন অ্যাক্সেসের বাইরে, তো তাকে বাইপাস করে একটা ওয়েবসাইট আছে এসসিআই হাব, তোমরা অনেকেই জানো, ইভেন হয়তো সবাই এখানে। এই ওই ডিওআই নাম্বার একটা বললাম, ডিজিটাল আইডেন্টিফায়ার নাম্বার, তার নাম্বারটা বা টাইটেল দিলে ওই প্যাকেটটা তো এই ওয়েবসাইটে শুধু এই যেখানে এই জায়গাতে রয়েছে, খুললেই এই ওয়েবসাইটের লিঙ্কটা, এখানে লিখলে এখানে এই মোহাম্মদ তুমি মিট করো, মোহাম্মদ সাইদ তুমি মিট করে দাও। হ্যাঁ, তো এখানে গেলেই তুমি পেপারটা সার্চ করলে পেপারটা পেয়ে যাবে, তারপরে পেপারটাকে তুমি ডাউনলোড করে রেখে দেবে, বিকজ পড়বে না, তুমিও জানি, আমিও জানি পড়বে না, তুমিও জানি পড়বে না। ডাউনলোড সবাই করে, 200,000 পেপার ডাউনলোড করে, ঠিক আছে? অ্যাটলিস্ট মনে তো হবে ডাউনলোড করছি, এমবি নষ্ট করছি। ডাউনলোড করে রেখে দিয়েছি, কেউ চাইলে দেখায়। আর একটা ওয়েবসাইট আছে গুগল স্কলার, তোমরা চেনো? গুগল স্কলার নামটা অনেকে জানো। হ্যাঁ, গুগল স্কলার অনেকে নামটা জানো। এরা কি করেছে, গুগল তো সবকিছু তৈরি করেছে, গুগল মিট, গুগল ক্লাসরুম, হ্যাঁ, ফেসবুকটা অনেক গুগল করেনি, তাছাড়া সবই গুগল করেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ওগুলা গুগল করে না, বাট গুগলে না গেলে হবে না। তো এরা কি করেছে, গুগল স্কলার যারা রিসার্চ করে তাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সেটা খুললে ঠিক এরকম বেরোবে যে দেখ googlescholar.com করবে, কোন পেপারটা সার্চ করবে। তোমার একটা পেপার লাগবে, যে কোন জার্নালটা পরে আসছে, ধরো পেপারটা লাগবে যে প্রেজেন্ট বাংলাদেশের ইকোনমিক্স বা একটা কিছু একটা পলিউশন, তো তাকে একটা একটা ভাস্ট একটা ওয়ার্ল্ডের ভেতর থেকে তোমাকে পেপার খুঁজতে হবে। তো খোঁজার জন্য তোমাকে কয়েকটা ওয়ার্ড, এই যে বক্সটা রয়েছে না গুগল স্কলার, কয়েকটা ওয়ার্ড দিতে হবে, সেই ওয়ার্ডটা হচ্ছে তোমার চাবি জিনিসটা খোঁজার জন্য, তাই সেটাকে বলে কি ওয়ার্ড, বিকজ চাবি কিন্তু ওয়ার্ডের। সেখানে সার্চ করলে ধরো লিখলে বাংলাদেশ ইকোনমিক গ্রোথ, হ্যাঁ, এবং ধরো লিখলে রংপুর, বিকজ রংপুরে আমাদের ফাহিমের বাড়ি। তো সেই যে 4-5টা ওয়ার্ড লিখলে, এই যে ওয়ার্ড দেওয়ার পর অনেকগুলো পেপার আসবে, তোমরা এখনো করতে পারো, লাইভ করতে পারো, আমি লাইভ করানোর অপশন রেখেছিলাম, বাট আমার মনে হলো টাইমে হবে না। দেখবে অনেকগুলো পেপার আসবে, পেপার আসার পর পরের পেজে যাচ্ছে, কি হবে, তোমার যে পেপারটা ডাউনলোড করার সেটা ওখানে দেখবে ডাউনলোড লিঙ্ক থাকবে সাইডে, সেটা ফটাস করে ডাউনলোড করে তার ডিওআই নাম্বার বা টাইটেলটা নিয়ে ওই এসসিআই হাব যে আগের সাইডে দেখালাম ওখানে দেবে, ওরা ডাউনলোড করে পাঠিয়ে দেবে, তোমাকে পেপারটা ওপেন করে দেবে। হ্যাঁ, তো এইভাবে তোমাকে পেপারগুলো এবার দেখতে হবে কোন জার্নালে কিভাবে পাবলিশ করবে, সেটা আমি আর কয়েকটা স্লাইডের পর বলছি। হ্যাঁ, তাহলে তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। অনেকে দেখেছি ছোট ভাইরা বড় ভাইদের কাছে এমন, বড় ভাইরা এমন হাবভাব করে যেন পেপারটা সে লিখেছে, মানে সে না ডাউনলোড করে দিলে দুনিয়া আর কেউ পারবে না। আবার ডাউনলোড করে দেওয়ার পর এরকম করে কলারটা নাড়ায়, লাগলে বলিস কোন হেল্প। তো ওইসব অ্যাটিটিউড দেখিয়ে লাভ নেই, তুমি নিজেই করতে পারবো, খুব সিম্পল জিনিস। তুমি এখানে সার্চ করবে, যা বলবে তুমি এখনই সার্চ করো,
যারা যে সাবজেক্টে রিসার্চ করছে সেখানে পেয়ে যাবে, ডাউনলোড করবে, বেরিয়ে আসবে, না আসলে ওখানে চলে যাবে। আর না তারপরে না পেলে পরে কয়েকটা স্লাইডের পর বলছি। সুতরাং বড় ভাইরা মেসেজ করবে যে পেপার ডাউনলোড করে দেবে, না মেসেজে রিপ্লাই দিলে ওসব ভেবে লাভ নেই, তাদেরকে লিঙ্ক দিয়ে দেবে। লিঙ্ক মানে ডাউনলোডের লিঙ্ক। বুঝতে পেরেছি স্যার। কিন্তু তোমার মুখ থেকে তুমি অন্য লিঙ্কের কথা ভাবছো ফাইন। নো নো স্যার, আমি রিসার্চ গেটের কথা ভাবছি। ভাবো, কিন্তু ভাবনাটা কাউকে এক্সপোর্ট করবে না। তো যখন ডাউনলোড করবে, আমি এখানে কটা ওয়ার্ড দিয়েছি, গ্রাউন্ড ওয়াটার, জেলিনেশন, হার্ড রক, ইন্ডিয়া। মানে গ্রাউন্ড ওয়াটার কমে যাচ্ছে, সব যে হার্ড রক আমাদের এখানে তো পাহাড়ি এরিয়া আছে ইন্ডিয়াতে। এখানে দেখো অনেকগুলো পেপার তোমাকে আসবে, এখানে হাজার হাজার পেপার আসবে, মানে হাজার হাজার। এখানে দেখো ডিরেক্ট পিডিএফ বলে একটা অপশন দেখতে পাচ্ছ। জি স্যার, দেখতে পাচ্ছি। ওই ডিরেক্ট পিডিএফ এ ক্লিক করলে এই পেপারটা অটোমেটিক্যালি চলে আসবে। নিচে জার্নাল লেখা আছে, এখানে পেপারটা সম্বন্ধে ডিটেল চলে আসবে। দেখে এটা বলছে HTML লিংক দিয়েছে, এইগুলো তখন না পারলে এই টাইটেলটা ওই SCI হাবে গিয়ে দেবে, পেপার ডাউনলোড করে চলে আসবে। ঠিক আছে? সো তারপরে এরকম আরো অনেক রয়েছে, সেগুলো আর আমি যাচ্ছি না। এই একটা পেপার ধরো, গ্রাউন্ড ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি কিছুক্ষণ আগে এটাকে লাইভ করাবো বলে দেখার চাইছিলাম। লেখা আছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা ডাজ নট হ্যাভ সাবস্ক্রাইব টু দি জার্নাল। মানে আমাদের ইউনিভার্সিটিতে এটা জার্নালটা সাবস্ক্রিপশন নেই। সাবস্ক্রিপশন থাকলে পেপারটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে হবে। সাবস্ক্রিপশন চার্জ হচ্ছে মিনিমাম 50 লাখ টাকা এক বছরের জন্য। 50 লাখ টাকা বলছি না, রুপি বলছি আমি। টাকাতে করলে ধরো ওটা 70 কাছাকাছি চলে যাবে। তো সেই জন্য এই পেপারটা যদি তুমি আবার এই টাইটেলটাকে কপি করে নিয়ে গিয়ে ওখানে দাও, তাহলে ওরা পেপারটা দিয়ে দেবে। এইটা তোমার লেখা উঠবে, ভিউ করতে পারবে পিডিএফ, কিন্তু অনেক সময় শুধু অ্যাবস্ট্রাক্টটাই ভিউ করতে দেয়। ওকে, এখানে আর বেশি টাইম দিয়ে জিনিসটাকে বোর করে লাভ নেই, এটা এগোতে হবে। দেখেছো SCI হ্যাব কিভাবে পেপারটা দিয়েছে? টাইটেলটা কি ছিল? টাইটেলটা কি ছিল? জিও ইনফরমেটিভ, লাস্টে টেকনিক, এই দুটো ওয়ার্ড মনে রাখো। জিও ইনফরমেটিভস, লাস্টে টেকনিক্স। পরের লাইনে গিয়ে, পরের স্লাইডে গিয়ে SCI দিয়ে দিয়েছে জিও ইনফরমেটিক্স এন্ড টেকনিক্স। পেয়েছো? জি স্যার, পেয়েছি। ইয়েস স্যার। আমি ভেবেছিলাম লাইভ করাবো তোমাদের কিভাবে হয়, কিন্তু আমাকে বাড়ি যেতে হবে ইউনিভার্সিটি থেকে। আমি শুধু তোমাদের জন্য আমি ইউনিভার্সিটিতে রয়েছি, নাহলে আমি লাইভ হাতে কলমে তাদেরকে দেখে দিতাম। স্যার এখানে লিংকটা কপি করে এনে সাইহাবে দিয়ে সার্চ করলে অনেক সময় চলে আসে স্যার। একদমই তাই, লিংক দিলে চলে আসবে, অবশ্যই চলে আসবে। অনেক সময় না, অবশ্যই আসবে। জি স্যার। আসলে লিংক দিলে এখানে আমাদের এখানে জার্নালে আরো একটা প্যারামিটার ইন্ডিয়াতে রয়েছে, ইউজিসি কেয়ার লিস্টেড জার্নাল। এই এত ফ্রড হয়, তো ওই ফ্রড গুলোকে কমানোর জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট একটা ওয়েবসাইট খুলেছে, সেটা নাম দিয়েছে ইউজিসি কেয়ার লিস্টেড জার্নাল। মানে ইউজিসি বলেছে যে এত কিছুর মধ্যেও তোমরা যখন কনফিউজ হয়ে যাচ্ছ, তাহলে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করছি, হ্যাঁ, লোকাল ফর ভোকাল। তাহলে আমাদের এখানে সার্চ করে দেখো যে জিনিসটা আমরা ইউজিসি টিম ওটাকে ঠিক করেছে, যে এই জার্নালটা ঠিক, ওটা ভুল, এটা ঠিক। এখানে আমাদের ইন্ডিয়াতে রয়েছে, তারা ডিরেক্ট এটাকে বলে দেয়, ঠিক আছে, এটা পাবলিশ করতে পারবে, এটা ঠিকঠাক। ভালো খারাপে পরে আসছে, কিন্তু এটা ঠিকঠাক। বুঝতে পেরেছো হাবিবা? হাবিবাও নেই। এই ইউজিসি ভারতের যে ওয়েবসাইটটা দেখাচ্ছেন এখন প্রফেসর, এটা কি আমরা বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে পারবো, নাকি আপনাদের ইউনিভার্সিটি থেকে বা ভারতীয় সিটিজেনরাই অ্যাক্সেস করতে পারে? না না, ইন্ডিয়ান না পারবে না, এই বাংলাদেশিরা পারবে না। তুমি আমাকে হলে আমায় বলো, আমি বলে দেবো। ওরা এই ইন্ডিয়ার আবার ব্যাপার আছে, ওরা আবার বাইরে সবকিছু দেয় না। ওরা মানে অনেক ইন্ডিয়ান ওয়েবসাইট রয়েছে যেগুলো তোমরা ইন্ডিয়ার লোকেশনের ভেতরে বা নাম্বার না থাকলে
বা ইন্ডিয়ান নাম্বার না থাকলে ওই ফোনে ওগুলো অ্যাক্সেস করা যায় না। কিন্তু ইনজিজি কেয়ার লিস্টের জন্য তোমাকে লগ ইন করতে হবে, একটা লগ ইন আইডি হবে, সেই লগ ইন আইডিতে তোমার এই করে থাকবে। তবে মেক শিওর যে আমি একবার চেক করে তোমাকে জানাবো। খুব সম্ভবত জিজ্ঞাসা করলে এটা আমাকে শৈবাল। স্যার ভিপিএন দিয়ে ইয়া করা যাবে না এই ওয়েবসাইটটা? হ্যাঁ স্যার ভিপিএন কানেক্ট করে ইন্ডিয়ান লোকেশন দিলে ওয়েবসাইটটা আমি ওটা এক্সপেরিমেন্ট করিনি, তোমরা ট্রাই করে দেখো। আর যদি না হয়, যারা বাইরে ইন্ডিয়ান বাইরে রয়েছে তাদেরকে আমি একবার জিজ্ঞেস করবো ওরা কিভাবে অ্যাক্সেস করে, দেন আমি তোমাদেরকে বলতে পারবো। বিকজ আমার এগুলো দরকার পড়ে না, আমি মোটামুটি জার্নাল দেখলে বলতে পারি যে এই জার্নালটা কোন দিকে যাচ্ছে। তো আমি আগে ট্রাই করেছি যখন রিসার্চ স্কলার ছিলাম পিএইচডি তে। তবে আমি তোমাকে মোহাম্মদ সাইদ না কি নাম, আমি তোমাকে মেক শিওর আমি তোমায় জানাবো। হ্যাঁ প্রফেসর, আগের প্রশ্নটা আমি করেছিলাম শৈবাল। দেবো যেটা আমি অ্যাকচুয়াল ওকে মানে। তো ফাইনালি তোমার একটা পেপার এবার পাবলিশ করাবো, সেটা হচ্ছে এখান থেকে। একটা পেপার পাবলিশ হতে গেলে কিভাবে স্টেপ বাই স্টেপ হচ্ছে, একটা টাইটেল দেয়, একটা ফাউন্ডেন দেয়, এগুলো আমি এটা আমার অ্যাকচুয়ালি অন্য ক্লাসে হওয়ার কথা, তো বিফোর রাইটিং টু এটা কাটিয়ে দিলাম। তোমাদের এই একটা ছকে আমি ফেলে দিলে তোমরা পেপার, আমি মেক শিওর এখানে 104 জন ছিল, এখন কত না 100 জন, 4 জন মনে হয় নামাজ পড়তে চলে গেছে। তো তোমাদেরকে যদি কোনোদিন ক্লাস নিই নেক্সট কোনোদিন, আমি একটা প্যাটার্ন তোমাদের সেট করে দেবো, যেটা আমার লাইফের এক্সপিরিয়েন্সে। ওই প্যাটার্নে ফেলে দিলে আশা করছি একটা খারাপ পেপার বেরোবে না, একটা পেপার একটা আউটকাম আসবে। এটা আমার বাংলাদেশের অনেকের কাছ থেকেও আমার ফিডব্যাক যে না এরকম করা যায়। ওকে, যদি আমি পরে তোমাদের সঙ্গে আবার কোনোদিন ইন্টারাকশনে আসি, তো আমি একদিন এটা দেখিয়ে দেবো। ওকে জি স্যার। জি স্যার। জি স্যার। তো এখানে আসছে, এখানে আসার পর তোমাদের আমার কিছু পেপার এখানে দেখিয়েছি যে কিভাবে টাইটেল কিভাবে ইয়ে হচ্ছে, কখনো দেখবে সাইটেশন কিভাবে দিচ্ছে, অ্যাফিলিয়েশন কিভাবে দিচ্ছে, এগুলো একটা পেপারের প্যাটার্ন। সেটা আজকে ক্লাসের পার্ট ছিল না, এটাও আমি এটা দেখিয়ে দিলাম যে কোনো জায়গায় ABCD লিখছে, কোনো জায়গায় 1 2 3টা লিখছে, উপরে দিচ্ছে, তারপর লিখে। হ্যাঁ সাইদ তুমি একটু মিট করো প্লিজ, সাইদ। হ্যাঁ থ্যাংক ইউ মিট করে দাও, একটা সাউন্ড আসছে এখানে। একটা তোমাদেরকে ফের বোর হয়ে গেছে বলে আবার একটা মিম নিয়ে চলে এসেছি। তোমরা বোর হয়ে যাচ্ছ নিশ্চয়, বিকজ খুব বোর জিনিস তো। তারপরে একটা অনলাইনের ব্যাপার, আবার অনলাইন তো ছেড়ে দাও, দুটো আলাদা দেশ। তো যারা নতুন পেপার লেখে তারা কিছু পেপার নিজের পেপার নিজেকে সাইট করে, বিকজ নাম্বার অফ সাইটেশন বাড়ানোর জন্য একটা, 2 নম্বর অনেক সময় দরকার পড়ে ওই পেপারে কানেকশন থাকে। তো সেটা দেখতে কেমন হয়, নিজের গলায় নিজেই মেডেল পরিয়ে দিচ্ছে। আমার মেডেল দেখেছো তোমরা? দেখতে পাওনি তোমরা? তোমাদের একটা জাস্ট একটা আউট অফ বক্স এবং একটা অন্য কথা আমি তোমাদেরকে বলি, যারা আমাকে চেনে তারা জানে আমি হচ্ছে ইন্ডিয়ান অ্যাথলেটিক। সো আমার প্রচুর মেডেল রয়েছে, তাই আমি মেডেল দিয়েই নিজের গলায় নিজে মেডেল পরিয়ে আমি সেলফ সাইটেশন করলাম তোমাদেরকে। আমি আমার কথা বলে আমি আমার কথা বলে আমি একটা মেডেল পরে নিলাম, সেলফ সাইটেশন। তো আর যখন নতুন কোনো পেপার লেখে, সেই পেপারগুলো সবাই চায় যে তার পেপারে সে নিজে কিছু সাইট করুক। তো ফার্স্ট ইমেজটাতে এই যে গোপ থেকে বুঝতে পারছো এ কি বলতে চাইছে, এই গোপটা তোমরা যেটা ভাবছো ওটাই বলতে চাইছে। তো এখানে একটা ফলস সাইটেশন হয়। ওই নাবিদ হাসি চিহ্ন দিয়েছে, ও বুঝে নিয়েছে কি বলতে চাইছে। ও বাবা সবাই হাসির চিহ্ন দিয়েছে, সবাই বুঝতে পেরেছে, ওকে আর না। সো এখানে আবার সাইটেশন সম্বন্ধে একবার ফাইনাল একটু রিভাইজ দিয়ে দিই। 63 নম্বরে চলে এসেছি, আর কয়েকটা বাকি আছে। তো টেক্সে থাকবে এরকম ভাবে, টেক্সে যদি এরকম ভাবে থাকে, টেক্সট এরকম থাকে,
তো রেফারেন্স লিস্টে এরকম আসে, সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। সো ডিফারেন্স বিটুইন সাইটেশন এন্ড রেফারেন্স তোমরা বুঝে গেছো, সাইটেশন বডির ভেতরে থাকে আর রেফারেন্স বাইরে আলাদা করে লাস্টে থাকে অ্যাকনলেজমেন্টের আগে। জার্নালে কোথায় কি থাকে সেটা তোমাদেরকে আমি অন্য একটা স্লাইডে বলে দিয়েছি। সো আই শুড মুভ ফরওয়ার্ড বিকজ 2 ঘন্টা অনলাইনে ক্লাস নেওয়াটা শোনা এবং বলা দুটোই ডিফিকাল্ট। রেফারেন্স হচ্ছে, এখানে একটা জিনিস তোমাকে আমি দেখাবো এবং আমি ব্যাক করে যাবো, খুব ইম্পর্টেন্ট জায়গা, সবাই একটু মাথাটা ঝাঁকিয়ে নাও, এখানে বুঝতে হবে একটা জিনিস। রেফারেন্সের যেটা আমাকে একটু আগে ফাইন কোশ্চেন করছিল যে কোন ফরম্যাটটা ফলো করব। রেফারেন্সের স্ট্যান্ডার্ড ফরম্যাট কিছু রয়েছে, যেগুলো হচ্ছে এমএলএ, এপিএ, চিকাগো, হার্ভার্ড, এগুলো হচ্ছে একটা ফরম্যাট, অলরেডি এক্সিস্টিং ফরম্যাট রয়েছে। এই ফরম্যাট গুলো তোমার জার্নাল ডিরেক্ট বলে দেয় যে, বিশেষ করে সোশ্যাল সায়েন্সে যারা পিএইচডি করে এই ফরম্যাটটা লিখতে গেলে কিভাবে করতে হবে। তো সেটার জন্য আমি তোমাদেরকে যারা রয়েছে সবাই একটু কেয়ারফুলি শুনবে, কেননা না এগুলো ইউটিউবে পাবে না, কোন ইউটিউবে এইভাবে বলে না আর বলবেও না। গুগল স্কলারে যাবে, বা এখন যদি কারো কাছে মোবাইল ল্যাপটপে শোনো, মোবাইলে যেতে পারো, গুগল স্কলারে যাবে। গুগল স্কলারে গিয়ে যে পেপারটা সার্চ করবে সেই পেপারটাতে যাবে, সেই পেপারটা আসবে, নিচে দেখবে একটা জায়গায় লেখা আছে সিআইটি সাইট। তোমরা কি কেউ খেয়াল করেছো? জি স্যার, খেয়াল করেছি। ওখান থেকে বিভিন্ন ফরম্যাট দেয়া থাকে, ওখান থেকে কপি করে এনে পেস্ট করা যায়। একদমই, ওখান থেকে নিয়ে বুঝতে পেরেছো সবাই? হুমায়ুন রাজীব, স্যার কাইন্ডলি আবার একটু বললে ভালো। বলবো, ভেরি গুড, 1000 বার বলবো। কাজী নাইব, তুমি বুঝতে পেরেছো? নাসিব, তো যাই হোক তোমাদেরকে বলি, গুগল স্কলারে যাবে, যে পেপারটা ডাউনলোড করতে চাও সেই পেপারটা সার্চ করবে, পেপারটা যখনই চলে আসবে নিচে দেখবে সিআইটি বলে একটা সাইট বলে অপশন আছে। আই শুড গো ব্যাকওয়ার্ড, এখানে যদি আমি যাই, যদি এটা এই স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমি পিছন দিকে একটু এসেছি, স্যার দেখতে পাচ্ছি। ইনভাইটেড কমা আছে, সেই ইনভাইটেড কমারটাই নাম হচ্ছে সাইট, সিআইটি সাইট। তোমাদেরকে একদিন শুধু গুগল স্কলারের কিভাবে লাইব্রেরি বানাতে হয়, কিভাবে সেভ করতে হয়, কোন আর্টিকেলটা পড়বো না, গুগল স্কলার কিভাবে হেল্প করে, একদিন 15 মিনিট तो चलती है हम लोग नेक्स्ट वीडियो में। তো এখানে রেফারেন্স সম্বন্ধে কিছু ব্যাপার বলা আছে এবং ফরম্যাট গুলো দেওয়া আছে। হ্যাঁ, রেফারেন্স কে ফরম্যাটিং করার জন্য গুগল স্কলার বাদেও কিছু সফটওয়্যার রয়েছে, মেন্ডেলে, জোটেরো, ইননোট, এগুলো তোমরা একটু ম্যাচিওর যখন হয়ে যাবে তখন এগুলো ইউজ করবে। ওকে, জোটেরো আমার কাছে আছে স্যার, এটা ইজিলি ইয়া করা যায় স্যার। কাজী ওকে, আমি শুনতে পাইনি, তো পরে আবার দেখা যাবে। তাহলে সাইটেশনটা বুঝতে পেরেছো, টেক্সটের ভেতরে থাকে, টেক্সটের ভেতরে থাকে, কিভাবে থাকে আমি আরেকবার বলে দিই। এখানে দেখো মুখার্জি এট অল 2015, তার মানে মুখার্জির সঙ্গে আরো যারা পাবলিশ করেছে, যদি দেয়ার 2 অথর থাকে, বিশ্বাস এন্ড গড়াই, দেখতে পাচ্ছ যেটা ব্লু কালার, আর যদি একটা অথর থাকে অনলি বিশ্বাস 2019। স্যার লাস্ট নেম যুক্ত হবে তো নাকি স্যার? স্যার যে রিসার্চার থাকবে তার লাস্ট নেমটা যুক্ত হবে। আমার লাস্ট নেম বিশ্বাস।
জি আমার স্যার। নাম জর্জ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর এই গড়াইটা নাম না, গড়াইটা তো টাইটেল, লাস্ট নেম যুক্ত হবে একদম, এটা কনফার্ম। সাইটেশনে গিয়ে আলাদা হয়, এই রেফারেন্সে গিয়ে, বাট এখানে লাস্ট নেম যুক্ত হবেই। যদি অ্যাটলের বাংলা মানে কি? অ্যাটলের বাংলা মানে মারিয়া, মারিয়া আক্তার, অ্যাটলের বাংলা মানে কি? স্যার 2 জনের বেশি আছে বা আরো কয়েকজন অথর আছে, এই কারণে এটাই ইউজ। অ্যাটলের বাংলা মানে হচ্ছে আদার্স। আদার্স না, ইংলিশ হয়ে গেল তো, অন্যরা। আর মানে দুজনের বেশি বলতে টেকনিক্যালি সেটা, কিন্তু ওর মানেটা হচ্ছে অন্যরা। মানে ধরো আমি এবং অন্যেরা, বা তুমি বা তোমার আরো অনেক অথর, ঠিক আছে? কেন সবার নাম লিখলে না, তাহলে তো জিনিসটা খুব অঘট লেগে যাবে। নাউন প্রোনাউনের মতো বারবার একই লেখা জিনিসটাকে একবারে তাকে অ্যাটল দিয়ে দাও, হ্যাঁ। ওই জন্যই সবাই চায় ফার্স্ট অথরটা নিতে, কেননা ধরো আমার পর যে আছে তার নাম কেউ জানলোই না, শুধু আমারটাই জানবে, সে শুধু বলে খুশি হবে, তার ব্যাপার আছে। ওই জন্য কোনোভাবে পলিটিক্স করে ফার্স্ট নামটা নিয়ে নিতে পারলে খেল খতম। ঠিক আছে, বিশ্বাস অ্যাটল। বিশ্বাস অ্যাটল 2021-এর একটা পেপার বেরিয়েছে, বিশ্বাস অ্যাটল 2021-এর দুটো পেপার বেরিয়েছে। ধরো তুমি বললে বিশ্বাস অ্যাটল 21, আমার 2023-এ আমার পেপার বেরিয়েছিল 4টে। এবার কোন পেপারটার লোকে তাহলে খুঁজবে? তাহলে ABCD করে, অ্যাকর্ডিং টু দ্য এজ ABCD করে লিখতে হয়। ওকে ইয়েস স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। অ্যাবাউট টু ফিনিশ। আর 10টা আছে, কিন্তু লাস্টের দিকে কিছু মিমিক্রি রয়েছে। সো একটা অ্যালফাবেটিক্যালি করা হয়, তোমার AB 1 2 করে দেখলে, যেটা তোমাদের দেখালাম, ওই অ্যাটল আর একটা নাম্বারিং করে করা হয়। এই জিনিসটা বুঝতে পেরেছো? ফার্স্ট দেখিয়েছিলাম একটা 1 2 3টা করে নাম্বার যখন ফাইন কোশ্চেন করেছিল, আর একটাতে ফাইম অ্যাটল। তাহলে একটা অ্যালফাবেটিক্যালি করা হচ্ছে, একটা নিউমেরিক্যালি করা হচ্ছে সাইটেশনে, সরি সাইটেশনে, রেফারেন্সে স্যার গিয়ে ইনসাইড ফুল ডিটেইলস। সাইটেশন কি, স্যার একটা কোশ্চেন হ্যাঁ ছিল। জি স্যার, ইনসাইড বলো কি সাইটেশন বলছো? কি এই দুই ওয়েতেই করা হয়? জি স্যার। হ্যাঁ, এই বইতে করা হয়। ওকে, এখানে জি একটা স্যার। দেখিয়ে দিলাম, একটা নাম্বারিং এ আবার একটা দেখিয়ে দিচ্ছি, কিভাবে অ্যালফাবেটিক্যালি করা হয়েছে, কিভাবে নাম্বারিং এ করা হয়েছে। ওটা তোমাকে আস্তে আস্তে তুমি নিজেই বুঝে যাবে। এখানে ওই একই ব্যাপার, এটা তার টাইম নষ্ট করব না। এখান থেকে কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি। কোশ্চেনটা রেখেছি এই কারণে, এটা সরিয়ে দিই, এটাকে নিচের দিকে নামিয়ে দিই, না হলে তোমরা আবার বলবে এগুলো আবার কি রে বাবা, এটা থাক। হ্যাঁ, এখানে একটা আমি তোমাদের জন্য রেখেছি, তারপরে কোশ্চেন অ্যান্সারে আসবো। আর একটা স্লাইড, ওয়ান মোর স্লাইড, দেন আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেব। পেপার কেন রিজেক্ট হচ্ছে ওটা তো বাদ দাও, ওটা তোমাদেরকে পেপার রিজেকশনের কারণ আমি তোমাদেরকে পরে কোনদিন বলবো। হ্যাঁ, এবার এখানে দেখো স্কোপ অফ দ্য জার্নাল। জার্নাল যেহেতু চ্যাপ্টারে ছিল ওই জন্য রাখা হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা জার্নালে, ভালো করে দেখবে এটা, প্রত্যেকটা জার্নালে স্কোপ করা আছে। তার মানে প্রথম ধরো লেখা আছে হাইড্রোজিওলজিক্যাল সিস্টেম ইন সাস্টেনেবল গ্রাউন্ড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। তোমার যে কাজটা তোমার থেকে বেটার কেউ জানে না। তোমাকে এই স্কোপের ভেতরে দেখতে হবে যে কোনটার মধ্যে তোমারটা পড়ছে। যদি না পড়ে ওই জার্নালে বেশি তোমাকে দাঁড়িয়ে লাভ নেই। হাজার একটা জার্নাল আছে, কিন্তু ওইটাতে ফেলে দিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। ধরো হাইড্রো ইকোনমিক্স, তোমার কাজটা হচ্ছে হাইড্রো ইকোনমিক্স বাদ দিয়ে কোথায় একটা পলিউশন, কোনো জার্নালের সঙ্গে মিলই নেই, তাহলে জমাটা দিলে এডিটরের কাছ থেকে ফিরিয়ে আসবে। তার জন্য একটা কভার লেটার দিতে হয়। এই কভার লেটার আমি একটা আমার স্পেসিমেন কভার লেটার রেখেছি, যে কভার লেটারে টাইটেল এই জার্নালের সাথে স্কোপ করেছে এবং আমার এই টাইটেলে এই কাজ করা আছে, আমার এই নতুন ফাইন্ডিং, এটা আমরা লিখে দিতে হয়। বুঝতে পেরেছো? মার্জিয়া তাসমিন, বুঝতে পেরেছো? জি স্যার। সাদিয়া রহমান,
নাও ফিল ফ্রি টু আস্ক মি কোশ্চেন। তারপরে আমি কিছু কোশ্চেন তোমাদের জন্য রেডি করে রেখেছি, বিকজ ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিতে ফেসবুক পেজে আমি কিছু কোশ্চেন বারবার আমার চোখের সামনে আসে। সেই কোশ্চেন গুলো ৭১ থেকে ৭৮ অব্দি অ্যান্সার করা আছে। ওগুলা খুবই জেনারেল কোশ্চেন, সবাই জিজ্ঞাসা করে আর আমি অ্যান্সার গুলো পড়ি, অ্যান্সার গুলো যারা লেখে, কিন্তু যে লেখে তাকে আমি খুঁজে পাই না। কি একটা অ্যানোমালিয়াস একটা মেসেজ পাঠায়, কারণ হাইড করে দেয় সবকিছু। সে লিখছে ভ্যালিড কোশ্চেন, কিন্তু কার নাম উঠছে না। এই কি ভাই, আমি চাই অনেক সময় তাকে রিপ্লাইটা করবো তাকে পার্সোনালি, সেভাবে তার অনেক কিছু হয়ে যাবে, মানে আমি যেগুলো ভাবছি ওইগুলোই হয়ে যাবে। হ্যাঁ, তো এই দাঁড়াও নুসরাত, দাঁড়াও, ওটা বাকি আছে। তা তোমাদের এনি কোশ্চেন? হ্যাঁ, হ্যান্ড রেজ করেছেন হাদি ইসলাম। করেছে আমার, কিন্তু শুধু কোশ্চেন করবে বলে দেখছে, কি কোশ্চেন করবে জানে না। ওরকম অ্যাটিটিউডের জন্য একটু মেশিন রেডি করে রেখে দিয়েছি। তারপরে লেখা আছে ask me any question but I will not give answer. So কারাটা ফেসবুকে পোস্ট দেখলাম যে বাংলাদেশের এগেইনস্টে যেই খেলুক না কেন, টার্গেট যাই দিক না কেন, আমরা কত করবো আমরা সেট করে নিয়েছি, এটাই স্বাধীনতা। তো তোমরা কোশ্চেন করতেই বলো, আমার স্বাধীনতা, আমি অ্যান্সার দেবো কেন। বলো এনি কোশ্চেন। কে ফাইম দেখো কে হ্যান্ড রাইজ করেছে। আচ্ছা, প্রথমে হ্যান্ড রেজ করেছেন জান্নাতুল কুবরা শিলা। আপনি স্যারকে আপনার কোশ্চেনটি করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? অবশ্যই শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ ডিপার্টমেন্টে মাস্টার্সে পড়ছি। আমার প্রশ্নটা হচ্ছে, থ্যাংক ইউ স্যার। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, একজন শিক্ষার্থী যখন প্রথম রিসার্চ নিজে নিজে একটা রিসার্চ করছে, তো রিসার্চটা যখন সম্পূর্ণ, ঠিক আছে, তোমার আমি কোশ্চেনে অ্যানসার করা আছে, আমি পাঠিয়ে দেখিয়ে দিচ্ছি। বুঝে গেছি কিভাবে শুরু করবে এবং সে রিসার্চার হতে পারবে কিনা। না স্যার, আমি একটু একটা জিনিস জানতে চাচ্ছিলাম। ভেরি গুড, ভেরি গুড। স্যার মানে স্যার হচ্ছে রিসার্চটা শেষ করার পর, মানে রিসার্চ ওয়ার্কটা শেষ করার পর হচ্ছে যদি আমি স্টুডেন্ট হিসেবে আমি হচ্ছে জার্নালে পাবলিশ করতে চাই, দেখা যাচ্ছে যে আমরা পাবলিশের ক্ষেত্রে স্যারদের উপর ডিপেন্ডেন্ট হই, যে একজন স্যার থাকলে উনি গাইড করতে পারবেন হচ্ছে আমরা পাবলিশের জন্য। সেক্ষেত্রে আমি স্টুডেন্ট হিসেবে কিভাবে জার্নালটাকে খুঁজবো এবং সুইটেবল জার্নাল খুঁজে আমি নিজে অ্যাপ্লাই করতে পারবো আমার পেপারটা পাবলিশের জন্য? লেটস এ বিগ হ্যান্ড ফর হার। ভেরি গুড কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। প্রথমত যে টিচাররা একটু ডিপেন্ডেন্ট হয়ে যায় না, তারা অ্যাকচুয়ালি লিটারালি ফুটেজ খায়, মানে আমি না বললে হবে না। আর এইরকম মেন্টালিটির জন্যই না কোথাও যেন মনে হচ্ছে রিসার্চটা অনেকটা ডাউনগ্রেড ইন বাংলাদেশ। আমি সরি, আমি তো ফ্যাক্ট বলছি, আর আমি ফ্যাক্ট বলে দিই। আমাদের যারা স্টুডেন্ট সবার কাছে দেখবে একটা বা দুটো পাবলিকেশন থাকে এবং ভালো জার্নালে থাকে, তার বিকজ টিচাররা ওই জায়গাটাতে একটা হেল্পফুল একটা প্রপার্টিজ নিয়ে আসে। ফার্স্ট ক্রাইটেরিয়া, তারা ভীষণ ইগোস্টিক। আমি সরি, আমি বিং এ টিচার এবং বিং এ প্রফেসর, আমাকে এটা বলতে হবে, বিকজ আমি এটা আমি নিজে ফিল করেছি অনেক জায়গায়, এটা আমার আজকের এক্সপিরিয়েন্স না। 2 নম্বর হচ্ছে ওই টিচার জানেই না, সুতরাং বলবোই না। মুখ বন্ধ করে থাকলে কে জানে আমি জানি কি জানি না, তাই না? তো ভেরি গুড কোশ্চেন। যদি তুমি অ্যাবস্ট্রাক্ট লেখো, অ্যাবস্ট্রাক্ট লেখার পর তুমি নোট করো, এটা সবার এবং এভরিওয়ান যারা একটু সিনিয়র টিচার আছে তাদের জন্য এটা কাজে লাগবে। অ্যাবস্ট্রাক্ট লেখার পর এলসেভিয়ার জার্নাল ফাইন্ডার বলে একটা ওয়েবসাইট আছে। ওই অ্যাবস্ট্রাক্ট আর টাইটেল এবং কিওয়ার্ড যদি তুমি দিয়ে দাও, এলসেভিয়ার এর ভেতরে ওই পেপারটা কোন কোন জার্নালের ভেতর যাবে একটা লিস্ট বেরিয়ে যাবে। তোমার কাছে এক্সিস্টিং যদি কোনো অ্যাবস্ট্রাক্ট না থাকে, তুমি পুরাতন একটা পেপার তুলে সেটাকে এক্সপেরিমেন্ট করতে পারো এলসেভিয়ার জার্নাল ফাইন্ডার। সিমিলারলি স্পিঞ্জার জার্নাল ফাইন্ডার, এরকম করে প্রত্যেকটা জার্নাল হাউসের তার পেপারটা
পাবলিশ হবে কি হবে না, কোন জার্নালে হবে। কেন এলসেভিয়ার ও স্পিনজারও জানে যে জান্নাতুলের মতো অনেক মেয়ে তারা শুধু ভেতরে ভেতরে রিসার্চ করবো বলে ওয়েট করছে, কেউ সাপোর্ট করছে না, তাদের জন্য আমরা আছি। তারা এই অপশনটা খুলে দিয়েছে, তারাই বলে দিচ্ছে তুমি তোমার পেপারটা আমাদের এই জার্নালে যাবে। নাম্বার 1। নাম্বার 2, কিওয়ার্ড সম্বন্ধে যে তোমাদেরকে বলি, আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার নাম হচ্ছে জর্জ ইন্ডিয়া, ব্র্যান্ডিং করলাম, কিন্তু আমার কোনো কিওয়ার্ড দেওয়া নেই। অনেকে কিওয়ার্ড দেয়, কি দেয়, ফুডিজ, দিনে হয়তো সারাদিন খাচ্ছি আমি, এমন অ্যাটিটিউড, ফুডিজ। তারপরে দিল ডগ লাভার, ভালো কিছু লাভ কর, তাও ঠিক আছে, ডগ লাভার। তারপরে দিল আর্জেন্টিনা, তাতে আমি তাকে চিনি না, কিন্তু তার ব্যাপারে আমি বুঝতে পারছি যে আর্জেন্টিনার খেলা একটাও দেখে না, শুধু ভাওতাবাজি। কারণ আর্জেন্টিনা রিসেন্ট তো ওয়ার্ল্ড কাপ জিতেছে, এখন চলবে মার্কেটে এখন 5 বছর, আর তো 5 বছর নেই, আর 2 বছর। তারপরে ডগ লাভারটা ঠিক আছে, এটা হয়তো কুকুরের সঙ্গে ইনস্টাতে ছবিও পাওয়া যাবে। তারপরে যে তোমার কি ফুডিজ, খাওয়া দাওয়া করে, তার চেহারা দেখলেই বোঝা যাবে যে খাওয়া দাওয়া করে কি করে না। তো এইগুলো দেখার পর তারা, আমি সমস্ত কিছু জেনে যাচ্ছি যে তার লাইফস্টাইলটা কি। তেমনি পেপারের কিছু কিওয়ার্ড আছে, আমি পেপারটা যদি নাও পড়ি বা আমাকে পেপারটা পড়ার দরকারও নেই, তা আমাকে পেপারে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড দিয়ে যেটা আমি গুগল স্কলারে যাই, শোনো এবার এখান থেকে পয়েন্টটা শুরু হচ্ছে, সেই ওয়ার্ড গুলি গুগল স্কলারে দেয়, গুগল স্কলার এক্সিস্টিং যারা পেপার সেগুলো বার করে দেয়, সেখানে জার্নালের নামটা লেখা থাকে যে এই ধরনের পেপার এই জার্নালে পাবলিশ হয়েছে, সেখান থেকেও জার্নালের নামটা নোট করে তুমি ওখানে অবশ্যই পাবলিশ করতে পারো। প্রবলেম হচ্ছে তুমি যেহেতু একটা স্টার্টিং করছো, তোমার একজনের সাপোর্ট দরকার অনেক সময় পড়ে। আদারওয়াইজ পাবলিকেশনের ক্ষেত্রে নো হিন্দু মুসলিম মেয়ে ছেলে বয়স কিচ্ছু ম্যাটার করে না, ম্যাটার করে এটা পাবলিশ হয়ে যাবে। বুঝতে পেরেছো কি জান্নাতুল? জি স্যার, স্যার বুঝতে পারছি। তুমি আর কোশ্চেন করবে না, তুমি চুপ, অন্যজন বলো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যারকে। এরপরে হ্যান্ড রেজ করেছেন শিবল সাহা। আপনি মাইক্রোফোনটা আনমিউট করে আপনার জিজ্ঞাসা স্যারকে জানাতে পারেন। ধন্যবাদ প্রফেসর। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে আপনার আলোচনার মধ্যে আবার উত্তরটা কিছু কিছু পেয়েছি, বাট পুরোপুরি স্পেসিফিক্যালি বলে প্রশ্নটা আমি আবার করছি। তো সেটা হচ্ছে আমাদের দেখা যায় যে অনেকেরই একটা সমস্যার কারণে সেটা জন্য আমাদের অনেকের বয়সটা বেশি হয়ে যায়, সেই বয়সের কারণে আমাদের সেশন জট বা হচ্ছে নানা ধরনের প্রতিবন্ধকতার জন্য আমরা একটা তাড়াহুড়ার মধ্যে থাকি। আমরা মোটামুটি মোস্ট অফ দা এখানে পার্টিসিপেন্ট ঢাকা ইউনিভার্সিটির এবং ঢাকা ইউনিভার্সিটির বাইরে থেকেও জয়েন করেছে, তাদের বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট। তো আমরা হচ্ছে একটা চাচ্ছি সবাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টেরই একটা প্যাশন বা একটা লক্ষ্য হচ্ছে আমরা দেশের বাইরে যাব পড়তে, তার জন্য আমাদের একটা পাবলিকেশন দরকার এবং সেটা খুব দ্রুত হতে হবে, না হলে আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আরো নানা অনেক প্রতিবন্ধকতা আছে। তো সেই জায়গা থেকে আমরা সেই প্রতিবন্ধকতাগুলোর জন্যই আসলে আমরা এইসব প্রিডেটরি জার্নাল টাইপের যে ব্যাপারগুলো সেগুলো ট্র্যাপে আমরা পা দিই। আমরা এক হচ্ছে জানি না কোনগুলো প্রিডেটরি জার্নাল, এবং দুই হচ্ছে জানি না সেগুলো থেকে কিভাবে বাঁচবো। তো এই ক্ষেত্রে এই যে আমাদের সময় কম, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, না হলে এই সেশন মিস হলে আরেক সেশন, এভাবে অনেক বছর চলে যাবে। আমাদের কি হবে? আমি শৈবাল বাবু, আমি একটু ব্রেক হয়ে গেছে, আমি এই ক্ষেত্রে অবধি শুনতে পেয়েছিলাম, সরি। আমি বলছিলাম যে এই ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জ গুলো, এই যে আমাদের সময় কম, তারপর আমাদের একটা স্কলারশিপ ম্যানেজ করতে হবে, তাড়াতাড়ি পাবলিশ করতে হবে, তারপর প্রিডেটরি জার্নালের একটা ট্র্যাপ সবসময় আমাদের মাথা চারপাশে ঘোরাঘুরি করছে। তো এই ক্ষেত্রে আমাদের আপনি বলছিলেন যে 2 বছর লাগুক বা 6 মাসও লাগুক, ভালো জার্নালে পাবলিশ করতে হবে। তো এই যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, আমাদের সময় কম, তাড়াতাড়ি পাবলিশ করতে হবে একটা স্টুডেন্ট স্কলারশিপ ম্যানেজের জন্য, এই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা কি হতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। ভেরি গুড কোশ্চেন, এটা খুবই ম্যাচিওর কোশ্চেন, আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার কোশ্চেনটাকে। সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিভাবে করব। আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেনটা অ্যান্সারটা দেব। আমি একটু অন্য ধরনের এক্সাম্পল দেব, যেটা হচ্ছে তোমরা কেউ পার্সোনালি নেওয়ার কিছু নেই, বিকজ জাস্ট ফর লার্নিং। হ্যাঁ,
তাড়াহুড়ো করে ভুল জায়গায় বিয়ে করার থেকে না করা, একটু দেরি করে করা অনেক ভালো। সারা জীবন চলার থেকে এই 1-2 দিন লেট হোক। বিয়ে কথা বলতে সবাই হাসির চিহ্ন দিচ্ছে, সবাই, কেউ জামাই কেউ বউ। তো যাই হোক, যেটা জোকস একবারে, এটা হচ্ছে যদি যেটা এই ক্ষেত্রে যে কিভাবে আমি তাড়াতাড়ি করব, সমাজ যে কথাটা আমি বলেছি, এক্স্যাক্টলি সমাজ তো হয় না, অনেক নতুন জার্নাল রয়েছে, তারা মার্কেটে আসছে, যারা কিন্তু পিরিয়ডিও না, তারা কিন্তু এসআই ইন্ডেক্স রয়েছে বা ভালো জার্নাল রয়েছে, যারা নতুন নতুন জার্নাল মার্কেটে আসে, এবং এটা একটা সার্ভ অ্যাঙ্গেলের বাড়তে থাকে। নতুন জার্নাল গুলো তাদের জার্নালকে এস্টাবলিশ করার জন্য, কারণ 2 বছর বেশি পাবলিশ করতে হবে ইনফ্যাক্ট বাড়ানোর জন্য, তারা অনেক ফাস্ট পাবলিকেশন করায়। সেগুলো আপনার কি সাবজেক্ট? আমি মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে ফিল্ম মেকিং এর উপর সোশ্যাল সায়েন্স আন্ডারগ্রেড করেছি। হ্যাঁ, তো ওই সাবজেক্টের নতুন নতুন অনেক জার্নাল আসে। হ্যাঁ, জার্নাল গুলো কন্টিনিউ সার্চ করতে করতে, এবং কিছু প্যাটার্ন রয়েছে যাতে বোঝা যায় যে নতুন জার্নাল। হ্যাঁ, তো ওই ধরনের জার্নাল গুলোকে টার্গেট করলে একটু ফাস্ট হয়, এবং একটু কোয়ালিটি একটু খারাপ হলে ওরা তাড়াতাড়ি করার জন্য ওটা খুব ফাস্ট ফরওয়ার্ড করায়। সেকেন্ড হচ্ছে, যে এক্সপার্ট আপনার আশেপাশে রয়েছে তাদের যদি কোনো পেপারে কন্ট্রিবিউশন করে কাজগুলো একটু ফাস্ট করে, চেনা পরিচয়ের ব্যাপারটা এখানে সব জায়গাতেই কোটা চলে, যে কোটার কথা তোমাদের দেশে চলছে। তো এখানে এই কোটার ব্যাপারটা তখন যারা ফরওয়ার্ড, যারা কাজ এক্সিস্টিং কাজ করা চলছে, তাদের কো অথর হিসাবে করলে করা যায়। আদারওয়াইজ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য প্রসেস। পেরিটরিতে কি হয়, একটা ট্র্যাপ হয়ে গেল। যদি আমার একটা ইমেজ ছিল, আমি জানি না, আমি ইচ্ছা করে ডিলিট করে দিয়েছিলাম, পুরো আপেলের ভেতর একটা পচা আপেল ঢুকে গেছে, একটা পচা আলু ঢুকে গেছে। আপনার প্রচুর পেপার আছে, একটা পেরিটরি ঢুকে গেছে না, পুরো জিনিসটাকে ঘেঁটে দিয়েছে। এবার আপনি পেরিটরি জার্নালে পাবলিশ করলেন, কিন্তু বাইরে আপনি পিএইচডি পজিশন বা স্কলারশিপ পাচ্ছেন না। পিএইচডি পজিশন পেয়ে যাবেন, কেননা পিএইচডি পজিশন ডেভেলপিং কান্ট্রি অলমোস্ট পেয়ে যায়, কিন্তু স্কলারশিপ ছাড়া তো যাওয়া সম্ভব না। তখন আপনার যে ফার্স্টেশন একটা স্টেজ যাবে যে আমার 2টো পেপার আছে, আমাকে নিতে না, কিন্তু 2টো পেপারটা যে ইম্প্যাক্টফুল না, ওটা জাঙ্ক পেপার, ওটা ফেক পেপার, ফেক জার্নালে পড়ে গেছে, সেটার জন্য রিগ্রেট হয়। সেকেন্ডলি, ওই যে পেপারটা হয়তো ভালো জার্নালে দিলে হয়তো টাইম লাগতো, পেপারটা পাবলিশ হতো, কিন্তু ওটা অনলাইনে যেহেতু চলে এসছে, ওইটা আর করা যাবে না। জাস্ট ওয়েট, কিপ পেশেন্স and try to publish good journal, even if it is new. It's my personal suggestion, এবং আমি আমার স্টুডেন্টদেরকে এই সাজেশন দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি এজ একটা প্যারামিটার, যে আমার এজ হয়ে যাচ্ছে, কবে জয়েন করব, ওটা আমার হাতে আর নেই, কারণ আমি যে কোনো সময় শুরু করতে পারি। এবং আমি একটা জিনিস আপনাকে বলি, অনেকে রয়েছে যারা রিসার্চ করেছে, রিসার্চের পরে সম্মান পেয়েছে। তো রেসপেক্ট, আপনার ডিগনিটি, আপনার পজিশন, এগুলো ডিটারমাইন্ড বাই দ্য অলমাইটি। হয়তো লেট হয়েছে, কিন্তু লেটটা বেটারমেন্টের জন্য হয়েছে। অল দ্য বেস্ট। যদি কোনোদিন রেকমেন্ডেশন লাগে, আমি আপনারটা আমি লিখবো। ধন্যবাদ স্যারকে। এবারে হ্যান্ড রেজ করেছেন ইমরান হোসেন। আপনি মাইক্রোফোনকে আনমিউট করে আপনার জিজ্ঞাসা স্যারকে জানাতে পারেন। স্যার, আমি আসলে সোশ্যাল সায়েন্সের একটা ডিপার্টমেন্টে পড়ছি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ। তো আমি আসলে মানে ডিজাস্টার অ্যান্ড ওমেন নিয়ে আসলে কাজ করার ট্রাই করতেছি। তো এখানে স্যার আমার আসলে কোয়ালিটেটিভ রিসার্চ ভালো লাগে, এবং আমি আসলে কোয়ালিটেটিভ রিসার্চটাকে ট্রাই করতে মানে বেশি ফ্লেক্সিবল অনুভব করি। তো স্যার, যদি আমি ভবিষ্যতে শুধুমাত্র কোয়ালিটেটিভ রিসার্চে থাকতে চাই, মানে মিক্স মেথড না, কোনো কোয়ান্টিটিভ না, অন্য কোনো মাধ্যম না, শুধু কোয়ালিটেটিভে থাকতে চাই, তাহলে আমার ভবিষ্যৎ মানে কেমন হতে পারে? আপনি যদি একটু পরামর্শ দেন স্যার। অবশ্যই ভালো হতে পারে, অবশ্যই তোমার এখানে ভবিষ্যৎটা তো অবশ্যই তোমার ভালো হবে। তুমি যেটা ভালো লাগে, তোমার হার্ট কি চাইছে সে দেখো, ডোন্ট গো অ্যালং ইয়োর ব্রেন। তোমাদের হার্ট কি বলছে, তোমার যদি হার্ট বলে কোয়ান্টিটি বা কোয়ালিটি, যেটা বলছে সেটা করো, রেজাল্ট। And after 2 years you will say me the thank you.
স্যার একটুখানি বলা ছিল স্যার প্রশ্ন আসার আগে। স্যার আমি আসলে আপনার প্রোফাইলটা দেখছি এবং আমি আপনাকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি, কারণ আমি নিজেও একজন অ্যাথলেট, তবে আপনার মতো অত বড় অ্যাথলেট না, আমি ইউনিভার্সিটি পর্যায়ে কোয়ালিফাই করি স্যার। তো আমার আসলে খুবই মানে ভালো লেগেছে আপনার এগুলো দেখে, এজন্য একটু বলা ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। আমি খুশি, তুমি তো অ্যাথলেটিকের কথা বলে তুমি তো আমাকে কাছের করে নিলে। এটা কি ট্র্যাপ নাকি? না স্যার, আমার আসলে কিছু কিছু মেডেল আছে, কিন্তু আপনার মতো অত নেই। আমি খুব স্পোর্টস প্রিয়, আমি 93টা ম্যারাথন করেছি এবং আমি ইন্ডিয়ান অ্যাথলেটিক, আমি খুব খেলা ভালোবাসি। হ্যাঁ, তবে খেলাতে ভালোবাসি না। বলো। নুসরাত, আর কার কোশ্চেন আছে? নুসরাত, সোয়া। হ্যাঁ, আরেকজন হ্যান্ড রেজ করেছেন মৌমিতা চক্রবর্তী। আপনি আপনার জিজ্ঞাসা মৌমিতা, বলো তোমার কি প্রবলেম, কি কোশ্চেন? গুড ইভিনিং স্যার। আমার একটা কোশ্চেন। আচ্ছা, আমি কথা বলছি বেসিক্যালি আমার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পাস আউট আমি। আরে বাবা, তো আমার ডিলস গুরুত্ব। আর আমি ফাইন আর্টসে পড়েছি, আর বাংলাদেশে আমি সোসিওলজিতে পড়েছি। সো আমার দুটো গ্রাজুয়েশন মিলে আমি আসলে একটা পেপারের জন্য ট্রাই করছি। অলরেডি একটা লিখেছিলাম, কিন্তু যেটা প্রবলেম হয়, যে জন্য আমি কোশ্চেনটা করেছি, যে আমি আমার নিজের মানে মানে এটা কি বলবো, একদম প্রাথমিকভাবে লিখেছি, তো লেখার পরে ওটা আমি একটা পেপারে পড়তেও গিয়েছিলাম। তো আমার আফটার প্রেজেন্টেশন প্লাস আমি আবার যখন পড়ছি, তখন আমার নিজেরই কাছে মনে হয়েছে কিচ্ছু নেই ওখানে। মানে আমাদের যেহেতু ফাইন আর্টসের বইটা আমরা একটু কম পাই, সো গুগল থেকেই দেখা যায় এই বইয়ের এইটুকু, বা কলেজ স্ট্রিট থেকে নিয়ে আসা বইপত্রই পড়ছি। অনলাইনে বইয়ের সাইট তুমি জানো? খুব বেশি জানিও না স্যার। যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি পড়ার লিভজিন বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে তুমি ম্যাক্সিমাম বই পেয়ে যাবে। আমি পরে তোমার কোশ্চেনটা শুনছি। আদারওয়াইজ আমার আইআইটির গুলো অ্যাক্সেস গুলো আমার কাছে আছে, তুমি যদি কোনোদিন বলো, যদি আমি ফ্রি টাইম পাই আমি ডাউনলোড করে পাঠিয়ে দেবো। এবার বাকি কোশ্চেনটা বলো। স্যার, যেটা হচ্ছে ফার্স্ট একটা পেপার লেখার পরে দেখা গিয়েছে যে আমি পড়ে ভালো লাগেনি, তো ওইটা আমি ডেভেলপ করার জন্য টাইটেল চেঞ্জ করে যদি ওটা আমি আবার লিখি, কিন্তু তথ্যপাত্রটা একটু আলাদা, হ্যাঁ, তাহলে এটা তো মানে আবার আমি এটা অন্য কোনো পেপারের জন্য দিতে পারবো কিনা। সেকেন্ড কোশ্চেন। পারবে। আচ্ছা স্যার, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে আমি যদি আমার যেহেতু ফাইন আর্টস ডিপার্টমেন্ট আর সমাজ বিজ্ঞান, তো দুটো মিলে আমি যদি কোনো এক্সপেরিমেন্টাল আমি এখন টিচিং এ আছি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, সো আমি যদি আমার স্টুডেন্টদের মধ্যে কোনো একটা এক্সপেরিমেন্ট আমি থ্রো করতে চাই এবং সেটা যদি আমি রিসার্চ পেপারে লিখি, ওইটা আমার কিভাবে যাবে, বা সেটাকে আদৌ লিখা হবে কিনা, মানে আমি প্রসেসিংটা নিয়ে আমি একটু কনফিউজ। মানে যদি অ্যাপ্লাই করতে চাই স্টুডেন্টের মধ্যে, তারপর আমি যে রেজাল্টটা পাবো সেটা আমি আমার পেপারে লিখতে চাই। অবশ্যই হবে, না হওয়ার কিছু নেই। তুমি সোশ্যাল সায়েন্সের সঙ্গে তোমরা পিপিটি দেখতে পাচ্ছ, আমি তখন পিপিটি গুলো একবার করে মুভ করতে থাকবো। তো সোশ্যাল সায়েন্সের সঙ্গে তুমি যদি ফাইন্যান্স লিঙ্ক করতে চাও, সোসাইটির সঙ্গে তো টাকা পয়সা অর্থনীতি তো অবশ্যই লিঙ্ক করতে পারবে। তো তোমাকে একটা প্রবলেম ভাবতে হবে, কিভাবে প্রবলেম ডেভেলপ করতে হয়, কিভাবে প্রবলেম ভাবতে হয়, এই নিয়ে আমি তোমার সঙ্গে যদি কোনোদিন আমি তোমাদের নেক্সট কোনদিন দেখা হয়, দাঁড়াও আছে কি দেখি, নেক্সট কোনদিন দেখা হয় আমি তোমাকে এই নিয়ে একটা সেশন বলে দেবো। এই একটা মেয়ের বলেছিল না, ক্যান এ সিঙ্গেল পারসন ডু রিসার্চ, একটা মেয়ে বলেছিল। আমি এইগুলো খুব কমন কোশ্চিন, এগুলো ঢাকার লোকেরা এই কোশ্চিন গুলো করেছে না, আমি এগুলো জানি, ওই জন্য আমি আগে থেকেই বুঝেছি কি কি কোশ্চিন আসবে। আচ্ছা স্যার, যে ওইটা মানে নতুন প্রবলেম করলাম, চিন্তা করলাম, তারপর ওইটা আমি অ্যাপ্লাই করলাম, এইটার প্রসেসিংটা যদি একটু শর্টে আমাকে বলতেন, আমি জানি সময় কম। প্রসেসিং ডেভেলপ করবে, প্রথমে ভাবতে হবে ওটা রিয়েলিস্টিক কিনা। ধরো আমি বললাম মার্চে গিয়ে আমার বিয়ের ডেস্টিনে ওয়েডিং হবে, সবাই যাবে,
সেটা সম্ভব না। প্রসেস বলে দিলাম যে আমার ডেস্টিনি ওয়েডিং হবে মার্চে হবে কক্সবাজারে, আমি সেটা মার্চ বাদ দাও, কক্সবাজারে আমার বিয়ে হবে কক্সবাজারে, তো সেটা পসিবল না, সেটা মানে হাজার আনসার্টেনিটি রয়েছে। তাহলে তোমাকে আগে ভাবতে হবে যে প্রবলেমটা তুমি ভেবেছো সেটা একটা ফ্লোতে যাচ্ছে কিনা, চ্যানেলাইজ করা গেছে কিনা। চ্যানেলাইজ করা গেলে তোমাকে নোট ডাউন করতে হবে যে এই প্রবলেমটাতে এই প্রবলেম, এটা সলভ করতে গেলে আমার এর কাছ থেকে এই ডাটা লাগবে, এই ডাটাগুলোর জন্য আমাকে এই এই মেথডগুলো ফলো করতে হবে। ডাটা করার পর আমি ডাটা খাই না গায়ে মাখে, তাহলে ওটাকে ইন্টারপ্রেট করতে হবে। ইন্টারপ্রেট করার জন্য তোমাকে যেতে হবে একটা ইন্টারপ্রিটেশন সফটওয়্যার থ্রু বা ইন্টারপ্রিটেশন একটা মডেলের থ্রু, সেটা এক্সপেরিমেন্ট হতে পারে বা ডিরেক্ট ইন্টারপ্রিটেশন হতে পারছে স্টেটমেন্ট দিয়ে। ফাইনালি সেটাকে তুমি একটা কনক্লুড করলে, কনক্লুড করার পর জাস্ট থ্রো ইনটু জার্নাল, তোরা কিছু রিভিশন দেবে, রিভিশনে মডিফিকেশন করো, আফটার 2 months ইউ হ্যাভ দ্য গুড পাবলিকেশন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ অংশগ্রহণকারীদের মধ্য থেকে আর কারো জানার কিছু আছে স্যারের কাছে? যদি জানার জাস্ট একবার বলছি, যদি জানার কিছু তোমাদের থেকে থাকে, দাও ইন্ডিয়া টাইম প্রায় অ্যারাউন্ড 9টা বাজে, আমাকে সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে। আমি একটু একটা জিনিস জানতে চাচ্ছিলাম। বলো বলো বলো। নমস্কার স্যার, আমি প্রশান্ত মন্ডল। কিছুক্ষণ আগে যে ওই দিদি যখন আপনাকে প্রশ্ন করছিল, একটা বলছিলেন যে অনেক বইয়ের রিসোর্স আছে, ওটা একটু কি আরেকবার বলা যাবে স্যার? লিভ জিন আমি পাঠিয়ে দেবো, তুমি আমাকে ফেসবুকে লিখবে, আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার আরো কোশ্চেন স্যার করবে? কোনো কোশ্চেন নেই, ছোট্ট একটা কথা ছিল স্যার। স্যার আমরা আসলে বাংলাদেশের শিক্ষার্থীরা স্যার আমরা মানে আমরা ভাগ্যবান না, কারণ স্যার আপনাদের মতো প্রফেসর মানে এত ধরে ধরে ছোট ছোট পয়েন্ট গুলো যেভাবে আমাদের বললেন স্যার, আমরা যে এই ক্লাসটা করে যতটা জানতে পেরেছি, আমার মনে হয় আমার পুরো আন্ডার গ্রাজুয়েশন করতে গিয়ে আমি একটা মনোগ্রাফ করেছি স্যার, কিন্তু আমি এতটা জানতে পারিনি স্যার, মানে মনোগ্রাফ শেষ হয়ে গেছে, জমা দিয়ে দিছি। Before starting the class আমি বলেছিলাম this will be your best class before your next